বেশ কদিন পর তটিনী কল দেয় আমায়। রিসিভ করতেই ও বলে, কেমন আছেন আপা? কোথায় আপনি? বাবুরা কোথায়? এই তো ঘরেই বসে আছি। ভালো আছি। তুমি কেমন আছো? আর বাবুরাও ভালোই আছে। জবাবে তটিনী বলে, আমিও আছি ভালো। আমি শ্বশুর বাড়িতে এসেছি জানেন? আমি অবাক হওয়া স্বরে বলি, সে কি? কবে গেলে? কোনো সমস্যা হবে না? রিস্ক নিয়ে যাওয়া কি ঠিক হলো? বড় যা তো তোমাকে পছন্দ করে না। ক্ষতি চায়। ওরা দু বোন মিলে যদি তোমার কোনো সমস্যা করে। আমি ইচ্ছাকৃতভাবে আসিনি আপা। আশিক জোর করে নিয়ে এসেছে। তার মায়ের নাকি শরীর খারাপ। ভীষণ অসুস্থ। তাই আমায় এনেছে। তবে 7 দিনের জন্য এসেছি। 7 দিন বাদেই চলে যাব। তা ভালো। কবে গিয়েছ? সাবধানে থাকবে। তটিনী সামান্য হেসে বলে, এসেছি 2 দিন। আপনার সঙ্গে অনেক কথা আছে আপা। আশিক বাড়িতে নেই। ফিরবে অনেক রাতে। এটাই সুযোগ মন খুলে কথা বলার। জানেন এসে আমি কি কি করেছি? শুরু থেকে বলি। সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। বাড়িতে এসে দেখলাম পরিস্থিতি বেশ খারাপ। আমার অহংকারী শাশুড়ির করুণ অবস্থা। বেশ মায় লাগলো। বেচারার সত্যিই শরীর খারাপ। প্রচণ্ড জ্বর ঠান্ডা। কোমরে ব্যথা। এমন অসুস্থ শরীর নিয়েই নাকি ওদের দুবোনের ফাইফরমাস খাটে। বেচারাও অসহায়। আমার সঙ্গে নিয়ে যেতে চাইলাম। কিন্তু সে যাবে না। এখানেই নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। শহরের দমবন্ধ পরিবেশে সে থাকতে চায় না। যাক গে সেসব। বড় যা আর রিঙ্কি বেশ বেড়েছে আপা। কি তাদের ঢং! দেখলে গা জ্বলে যায়। অসুস্থ মানুষ দিয়ে খাটায়। আমি আবার চোখের সামনে অন্যায় দেখলে চুপ থাকতে পারি না জানেনই তো। তাই শিক্ষা দিচ্ছি দু বোনকে। যেদিন গিয়েছি সেদিন থেকেই ওদের টাইট দেওয়া শুরু করেছি। গিয়ে দেখি ওরা সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। মা ঘর মুছছে। আমি গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেছি। মার ততক্ষণে মোছামুছি শেষ। তখন আর কিছু বলিনি। আমরা যাওয়ায় বাড়িতে ভারী রান্না হচ্ছিল। বড় যা কে দেখি সুন্দর করে লিস্ট করে মাকে দিচ্ছে রান্না করতে। একা একটা অসুস্থ মানুষ এত রান্না করতে পারে? তাই আমি গিয়ে বলেছি সবাইকে একসঙ্গে করতে রান্না। ও মা, আমার কথা শুনে তারা মুখ কালো করেছে। তাতে আমার কি? রিঙ্কিকে টেনে এনেছি রান্নাঘরে। জোর করে হাতে সবজি ধরিয়ে দিয়ে বলেছি কেটে দিতে। ওই মেয়ে দেখি বোনের দিকে তাকিয়ে থাকে। ওর বোনকেও দিলাম চাল ডাল ধুতে। মাকে চেয়ারে বসিয়ে আমি বাকি সব গুছিয়েছি। 3 যা মিলে রাঁধতে বসেছি। মেয়েটা দেখি সবজিটুকু কুটতেও পারে না। আলুটা অবধি ছিলতে পারে না। একবার দেখিয়ে দিয়েছি তাও পারে না। পেয়ে গেলাম সুযোগ। ঠান্ডা মাথায় বললাম, সামান্য সবজি কাটাও পারো না? কি শিখে এসেছো বাবার ঘর থেকে? এসব কাজ তো বাচ্চারাও পারে। আর তুমি পারো না? লজ্জা করে না? আমার বড় তুমি। ভেবেছিলাম তোমার থেকে নতুন নতুন রেসিপি শিখে স্বামীকে করে খাওয়াবো। এখন তো দেখছি তুমি নিজেই ভুয়া কলম। কিচ্ছু পারো না। যাক গে, আমি তোমায় শেখাতে পারি। বেঁচে থাকতে হলে খেতে হবে। খেতে হলে রান্না করতে হবে। সারা জীবন বসে বসে খাওয়া যায় না প্রিয়। রান্নাবান্না কিছু শিখে নাও। আমি আবার কাউকে কিছু শেখাতে নিলে প্রফেশনাল ভাবে শেখাই। যেমন আগে পিছের সম্পর্ক ভুলে গিয়ে অনলি টিচার স্টুডেন্ট হয়ে যাই। এবার তোমার টিচার হলে আচরণও পাবে স্টুডেন্টের মতো। একবার বোঝাবো, দুবার দেখাবো, 3বারই শিখিয়ে দেব, 4বারের বেলা সোজা হাত উঠিয়ে দেব। আমার আবার মাথা গরম খুবই। হাত উঠিয়ে ফেলি। তুমি তখন কিছু মনে করবে না কিন্তু। এটা হয়েই থাকে। আমায় নিজের ছোট যা ভুলে টিচার মনে করবে। সব ঠিক থাকবে তাহলে। আগে থেকেই সব বলে দিলাম। এবার ডিসিশন তোমার। মেয়েটাকে দেখলাম রেগে নিয়ে একাকার হয়ে কিচেন থেকে বেরিয়ে গেছে সবজি না কেটেই। ছাড় দেব নাকি তাই? ওর ভাগের সবজিগুলো বড় যা কে দিয়ে কাটিয়ে নিলাম। আমি বিস্ময়ের স্বরে বললাম, সে কি? উনি করতে চাইল? তা কি আর ইচ্ছে করে করেন? জোর করে করিয়েছি। বলেছি সবজি না কাটলে রান্না বন্ধ। শেষ মেশ করতে বাধ্য হলো। রান্না শেষে খাওয়ার পালা যখন একে একে সবাই এসে বসে। মাকে বসতে বলে না ওরা। মাও বসে না। এক কোণে দাঁড়িয়ে থাকে। আমি বসতে বললে বড়জা বলে, উনি পরে খাবেন। একসঙ্গে খাবার খেলে বেড়ে দেবে কে? চটে গেল আমার মেজাজ। উঠে বড়জার গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বললাম, আজ আপনার হাতে খেতে চাই ভাবি। আমার খুব ইচ্ছে আপনি আমায় বেড়ে খাওয়াবেন। মেহমান আমি, কদিন পরেই চলে যাব। তাই একটু বেড়ে নিয়ে খাওয়ান।
আপনার হাতে মধু আছে, ওই হাতে খাবার বেড়ে দিলে স্বাদ বেড়ে দ্বিগুণ হবে। এছাড়াও আপনি সবার বড়, আমাদের বড় বোনের মতো। বড় বোনেরই তো উচিত বেড়াতে আসা ছোট বোনকে নিজ হাতে খাবার পরিবেশন করা। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেইজে দেওয়া আছে, ফলো দিয়ে পড়ে নিন, না হলে হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আমার লেখা সব গল্প পাবেন আমার পেইজে, অন্য কোনো গ্রুপে বা পেইজে আর গল্পটি পাবেন না। সুতরাং সম্পূর্ণ গল্প পড়তে এবং আপডেট পেতে মূল লেখিকাকে ফলো দিয়ে রাখুন। বেচারা আর কিছু বলার সুযোগ পায়নি। সবাই খেতে বসেছি, উনি খাবার বেড়ে দিয়েছে, দেওয়া শেষে বসতে নিলে এটা ওটা চেয়ে আটকে দিয়েছি। পুরোটা সময় দাঁড় করিয়ে রেখে আমরা খেয়েছি। এবার বুঝুক মজা কেমন। মাকে দেখেছি মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষে বড় যা খেয়েছে, দু বোনে সুন্দর করে খেয়ে হাত মুছতে মুছতে মাকে বলে বাসন ধুতে। আমি তখন রিঙ্কিকে টেনে নিয়ে কিচেনে গিয়ে বাসন গুছিয়ে এনে দিয়েছি। বলেছি বাসন ধোয়া থেকে তোমার ট্রেনিং শুরু, আজ বাসনগুলো মেজে তোমার কর্মজীবনের হাতে খড়ি হবে। ওই মেয়ে চেঁচিয়ে উঠেছে, হাতে মেনিকিউর করা, কিছুতেই এঠো বাসন ধুবে না। বড়জাও বোনের সঙ্গে একমত। আমিও সুন্দর করে বড়জাকে টেনে এনে হাতে ঝামা দিয়ে বলেছি, বোন যেহেতু পারবে না আপনি তো পারবেন। এক বোন না পারলে আরেক বোনকে করতে হবে, এটাই রুলস। দ্রুত বাসন মেজে ফেলুন। আমি অতিথি মানুষ, বাসন মাজলে কেমন দেখায়? বাড়িতে থাকেন আপনারা, তাই কাজও আপনাদের। এগুলো মাজা না হলে রাতে এই এঁঠো থালাতেই খেতে হবে। আমি বাবা দুটো ধুয়ে বর নিয়ে খেয়ে নেব। বড় যা চিৎকার করে বলে, আমাদের কাজের লোক পেয়েছ, যে তোমাদের খাওয়া থাল ধুয়ে ধুয়ে পরিষ্কার করব। প্রয়োজনে বাইরে থেকে কিনে এনে খেয়ে নেব, তবুও থাল আমি ধুতে পারবো না। কাজের লোক কেন পাবো আপনাকে? বাড়ির বড় বউ পেয়েছি আপনাকে। বড় বউয়ের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে না, সেটাই পালন করছেন। এছাড়াও বাহির থেকে কিনে আনলেও ঢেলে খেতে থাল প্রয়োজন। বাড়িতে ওঠানো থাল তো দেখলাম একটাও নেই। দামি ডিনার সেটগুলো দুবোনে নাকি হাপিস করেছেন। উধাও যেহেতু করেছেন এবার এগুলো ধুয়েই খেতে হবে, অন্যথায় কিনে আনুন। ভালো বড় দেখে একটা ডিনার সেট কিনে আনুন প্লিজ। আপনারা তো আবার যেমন তেমন থালে খান না। বড়জার মুখ দেখলাম চুপসে গেছে একদম। আমি গুনগুন করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেছি। মাকে দেখি টেবিলে মাথা দিয়ে বসে আছে, উনাকে নিয়ে এসে কিচেনে উকি দিয়েছে। সেই রকম কাণ্ড, দু বোন বাসন ধুচ্ছে আর ঝগড়া করছে, ভাগাভাগি করে বাসন মাজছে। বেশ মজাই লাগলো আমার। বিকেলে নাস্তা বানাবে বড়জার মেয়ে এসে মাকে অর্ডার করে নুডলস, পাস্তা করে দিতে। মাও বোকার মতো কিচেনে গিয়ে রাঁধতে শুরু করেছে। আমি মানা করলে বলে, অশান্তি হবে। ওরা নাকি গা লমন্দ করে মাকে, গায়ে হাত তোলে। ভাবা যায়, দাদির গায়ে হাত তোলে নাতনি হয়ে, আবার নাকি গালিও দেয়। শিক্ষা ওদের মায়ের পাশাপাশি ওদেরও দিতে হতো। তাই মাকে সরিয়ে আমি নুডলস করেছি। ঝাল বেশি, নুন কম বাজে ভাবে করেছি। মাকে দিয়ে পাঠিয়েছি। মা ভয়ে ভয়ে যেতে চায় না। একটা মানুষ নাতনিদের দেখে এত ভয় পেতে পারে? তাহলে ভাবুন এদের ব্যবহার। মাকে সাহস দিয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়েটা নুডলস নিয়েছে হাতে, এক চামচ খেয়ে ওয়াক করে উঠেছে। চিৎকার শুরু করেছে রাগে। ওর মা খালা দৌড়ে এসেছে। মা কাচুমাচু হয়ে দাঁড়িয়েই ছিল। ওই মেয়ে গালি দিয়ে মাকে তাক করে গরম নুডলস ছুঁড়ে মেরেছে। আমি সঙ্গে সঙ্গে মাকে পাশ থেকে টান দিয়েছি। পেছনে ছিল ওর মা, মানে বড়জা। গরম নুডলস গিয়ে পড়েছে সোজা বড়জার শরীরে। জলে গেল বলে সে কি চিৎকার উনি। রাগে তেড়ে এসে মেয়েকে দিয়েছে এক থাপ্পড়। মেয়ে মা তারা চিহ্ন রখে মাকে ধাক্কা দিয়েছে। কত বড় বেয়াদব! সবই মায়ের দোষে। এসব দেখে রিঙ্কি আবার এগিয়ে এসে মেয়েকে ধমক দিয়েছে। ওই মেয়ে রিঙ্কির চুল ধরেছে। বড়জা বোনকে ছাড়াতে এসে মেয়েকে আরো দুটো দিল দেখলাম। মেয়ে গর্জে উঠে বই ছুঁড়ে মেরে রিঙ্কিকে আহত করল। এক প্রকার বিরাট কলহ তৈরি হলো। আমি মাকে নিয়ে আসতে ধীরে সরে এলাম ঘর থেকে। মাকে সোজা আমার ঘরে নিয়ে এসে বললাম, এতদিন অনেক অন্যায় সহ্য করছেন, এবং আপনি নিজেও তন্নি আপার ওপর অন্যায় করেছেন ওদের কথায়। এবার বুঝছেন কে আপন, কারা ভালো? সে কাঁদতে কাঁদতে নিচে বসে বলে, নিজের পাপের জন্য তপরে মর্তারা চিহ্নছি আমি। ইচ্ছে হয় গা থেকে অপরাধীর চামড়া খুলে ফেলে দেই। হিরে রেখে কাচের পেছনে দৌড়েছি আমি। তোমাকেও কম অত্যাচার করিনি। তুমি প্রতিবাদী ছিলে শুরু থেকেই, তাই নিজের অস্তিত্ব ধরে রাখতে পেরেছিলে। এবার বুঝেছি সবটা। এক ছেলের সংসার ভেঙেছি, আর চাই না তোমারটা ভাঙ্গুক। যেদিন থেকে ওদের আসল রূপ চিনেছি সেদিন থেকে আমি শায়েস্তা হয়েছি। আশিককে আর ফোন দিয়ে তোমার নামে বাজে কথা বলি না।
এগুলোও বলেছি ওদের পরামর্শে। এখন আর বলি না মা, তুমি আমায় মাফ করে দিও। বেচারাকে দেখে মায় হয় আমার। আসলেই ভীষণ করুণ অবস্থা। তটিনীকে থামিয়ে দিয়ে আমি বলি, আচ্ছা তটিনী, তুমি যে এসব করে বেড়াচ্ছ, ওরা তোমার ক্ষতি করতে চাচ্ছে না? বা বের করে দিতে চাচ্ছে না? বাড়ি তো ওদের নামে। তুমি কেমন তা ওরা আগে থেকেই তো জানতো। তাহলে তোমায় ঢুকতে দিল যে? ক্ষতি করতে চেয়েছে অবশ্যই। আমার বাথরুমে নিজে গিয়ে আমাকে বলে ওর বোন অর্থাৎ বড় যা বাথরুম ইউজ করতে। ওই দিন আবার যা বাড়িতে নেই, কোনো কাজে বাইরে গেছে। ঘরে গেছি, তার ফোন দেখি টেবিলে রাখা। আমি বাথরুমে পা দেব সবে তখনই মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সন্দেহভাজন মনে হয়, তাই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। পিছে পিছে রিঙ্কিও যায়। বাথরুমে কেন যাচ্ছি না প্রশ্ন করে বারবার। আমি এটা ওটা অজুহাত দেখিয়ে সময় পার করি। মাও দেদিন কার বাড়ি যেন গেছে। আশিক ও বাইরে। দুপুরের পর বড় যা বাড়ি এসেছে। আমি তারই অপেক্ষায় ছাদে দাঁড়িয়েছিলাম। উনাকে আসতে দেখেই বের হয়েছি। যা ঘরে ঢুকেছে, পিছে পিছে আমিও ঢুকে বলেছি, আপনার বোন আমায় আপনার বাথরুম ইউজ করতে বলে। এদিকে আমার সমস্যা, কারো বাথরুম একবার পছন্দ হয়ে গেলে ওটাই বারবার ব্যবহার করি। আপনার বাথরুম পছন্দ হলেও কিন্তু আমি তাইই করব। চাইলেও কিছু বলতে পারবেন না। আমি আবার ভীষণ জেদি। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেজে দেওয়া আছে। ফলো দিয়ে পড়ে নিন। না হলে হারিয়ে ফেলতে পারেন। বড় যা একথা শুনে সে কি রাগ। বোনকে বকা শুরু করেছে রীতিমতো। কোনোমতেই আমায় তার বাথরুম ইউজ করতে দেবে না। এমনিতেই সে রাগ আমার প্রতি। ব্যবহারে যা বুঝলাম উনি কিছু জানে না। রিঙ্কির একার কোনো প্ল্যান আছে। বুদ্ধি করে তাকে বলেছি, ঠিক আছে যাব না। আপনার বাথরুমে আমার কাপড় রাখা আছে। এনে দিন দয়া করে। আমি গেলে আবার আপনার সমস্যা। সে সত্যি সত্যি হন্তদন্ত পায়ে ছুটেছে বাথরুমের দিকে। ভেতরে পা দিতেই গগনবিদারী চিৎকার করে ধপাস হয়ে ফ্লোরে পড়ে গেছে। পায়ের আঘাতে বালতি ফেটে গেছে পর্যন্ত। মাথা টাইলসের উঁচুর সঙ্গে লেগে অবস্থা খারাপ হতো বিধায় মাথার নিচে পা দিয়েছে। এতে কিন্তু আমারই পা কেটে গেছে অনেকটা। তবুও বেচারা জানে তো বাঁচুক। দরজার নিচের দিকে এক টুকরো লোহা মতো বেরিয়েছিল কোণে। মাথা নিচে পড়লে সোজা সেখানে গিয়ে বিঁধে যেত। প্রাণ পর্যন্ত চলে যেতে পারত। তাই পা দিয়েছি। গর্ভবতী আমি। খুব সহজে বসতে পারি না হুট করে। বসে ধরতে নিলে আমিও ব্যথা পেতাম। কি বলছো কি তটিনী? ওরা এত ভয়ানক। জানা ছিল এসব। তবে তোমার সঙ্গেও যে এমন করতে পারে ভাবিনি। এরপর কি হলো? এরপর আপা রিঙ্কি এসে ওর বোনকে উঠিয়েছে। বেচারা কোমরে ভীষণ ব্যথা পেয়েছিল। যা বুঝলাম, রিঙ্কি তেল ফেলে রেখেছিল বাথরুমে। আমার জন্য গর্ত খুঁজে নিজেই সেই গর্তে পড়েছে। বড় যা চিৎকার করে বলে, এখানে তেল কে ফেলেছে? কোন অসভ্য যা তারা চিহ্ন নো তারা চিহ্ন আতারা চিহ্ন এই কাজ করেছে? আমিও বললাম, আপনার বোন যা তারা চিহ্ন নো তারা চিহ্ন আর ফেলেছে তেল। আমায় ফেলে দিয়ে আমার ক্ষতি করতে ও এ কাজ করেছে। আমার সন্তানের যদি আজ কিছু হতো রিঙ্কির পিঙ্কি বের করে দিতাম। প্রয়োজনে মাতারা চিহ্ন ডাতারা চিহ্ন করে জেলে যেতাম। দেখেছেন অন্যের ক্ষতি চাইলে নিজেরই সেই ক্ষতি হয়। এখন থানায় গিয়ে প্রাণঘাতী হত্যা চেষ্টার মামলা দিয়ে আসব। দু বোনকে পুলিশ চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে। রিঙ্কি বলে, আমি যে ফেলেছি প্রমাণ কোথায়? আমি বললাম, প্রমাণ গুছিয়ে নেব। আমি আছি, মা আছেন, আশিক আছে। আকাশ ভাইকেও প্রয়োজনে ডেকে নেব। সবাই মিথ্যা সাক্ষী দেব যে তুমি ফেলেছ তেল, আমরা দেখেছি। কিন্তু তোমাদের শায়েস্তা করতে কিছু বলিনি। ওরা সবাই কিন্তু আমার দলে। তোমরা দু বোনে বেশি কিছু করতে পারবে না। রিঙ্কি দেখি তখন ঘামে। সোজা আমার পায়ে পড়ে ক্ষমা চায়। বড় যা ও সরি বলে। বড় যার পা ফুলে গেছিল একদম। ব্যথা পেয়েছে ভীষণ। কোমরের অবস্থাও বেহাল। এটা উনার প্রাপ্য ছিল। উনার জন্য উনার বোন এতটা খারাপ হয়েছে। মা নেই ওদের। বড় বোনকে দেখে দেখে ছোটজন বড় হয়েছে। বড় বোন পারেনি সঠিক শিক্ষা দিতে। নিজে একটা অমানুষ, বোনকেও বানিয়েছে তাই। এবার কর্মফল তো ভোগ করতেই হবে। মনে করুন এটা ছিল ওদের কর্মফল। তাহলে তো ভালোই জব্দ করেছ ওদের। হ্যাঁ আপা, তা করেছি। যার যেমন কর্মফল আর কি। ওরা আমায় বাড়ি থেকে বেরো করতে চেয়েছে। আশিককে বলেছে আমায় তাড়িয়ে দিয়ে আশিক যেন একা থাকে বাড়িতে। মূলত আশিকের চাকরি আছে। বেতন ভালো। টাকা এনে ওদের দিতে বলে। আকাশ ভাইয়ের ব্যবসার অবস্থা খারাপ। তাই আশিকের টাকার প্রয়োজন ওদের। আমিও এটা শুনে নিয়েছি লুকিয়ে।
সুন্দর করে দুজন প্রতিবেশীকে ডেকে এনে বলেছি, আমার দুই বড় যা আমায় তাড়ানোর চেষ্টা করছে। আমার স্বামীর কান ভাঙানি দিচ্ছে। তন্নি আপাকে যেভাবে তাড়িয়েছে আমাকেও সেভাবে তাড়ানোর চেষ্টা করছে। সংসার ভাঙার চেষ্টা করছে। উনারা তো জানেই ওদের স্বভাব সম্পর্কে। তাই আমার পাশে দাঁড়িয়েছে তারা। বড় যা মাকে, আশিককে আর রিঙ্কিকে ডেকে বলেছে, আমার যদি কোনো সমস্যা হয় এলাকাবাসী ওদের ছাড়বে না। প্রয়োজনে সবকটাকে পিটিয়ে মারবে। এমনিতেই অনেকের সমস্যা তৈরি করেছে ওরা। এবার আর ছাড় দেবে না। ও বাড়িতে থাকাকালীন আমার কোনো ক্ষতি হলে ওদের নামে এলাকাবাসী মামলা দেবে। সবাই আমার সুরক্ষা দিয়েছে। আমার যতদিন ইচ্ছা থাকতে বলেছে। বড় যা আর রিঙ্কি আমার সঙ্গে পেরে উঠছে না কোনো মতেই। ওরা এক ধাপ এগোলে আমি দু ধাপ। বাড়িতেও আমায় ঢুকতে দিত না। আমায় দেখেই বলেছিল এখানে কেন এসেছি। আমিও জবাব দিয়েছিলাম, এটা আমার স্বামীর বাড়ি। আপনার যেমন এখানে অধিকার আছে, আমারও আছে। আপনি যদি আমায় ঢুকতে না দেন আমিও স্টেপ নেব। বাড়ি জমি নিজের নামে নিয়েছেন ঠিকই, কিন্তু হজম করতে পারবেন না। শাশুড়িমাকে নিয়ে করতে যাব, বলবো আপনি ভয় দেখিয়ে এই কাজ করেছেন, জোর করে লিখিয়ে নিয়েছেন। তাও যদি কাজ না হয় এলাকাবাসী তো আছেই, আপনাদের উচ্ছেদ করেই ছাড়বে। বিক্রি করতে চাইলেও পারবেন না। সবাই অবশ্যই প্রতিবাদ করবে তখন। আমায় বোকা ভাববেন না আকাশ ভাই অথবা শাশুড়ির মতো। অবশ্য তারাও এতটা বোকা ছিল না। আপনাদের অত্যাচার ও মানসিক চাপে বেচারাদের মস্তিষ্ক আর সুস্থ নেই। আকাশ ভাই তো ব্যবসাটা কোনো মতে টিকিয়ে রাখতে ব্যস্ত। আর মা তো শারীরিক, মানসিক দুদিক দিয়েই আঘাতপ্রাপ্ত। জানি না আমি একা এ অবস্থায় কতটা কি করতে পারবো। সব তো প্রায় হাতের বাইরে চলে গেছে। কিন্তু চেষ্টা আমি করে যাব। অন্তত যে দিন এখানে থাকবো প্রতিবাদ করে যাব। আমার এসব কথা শুনে দুবোনে আর কিছু বলতে পারেনি সেদিন। চুপচাপ আমায় ভেতরে আসতে দিয়েছে। আমি কিন্তু আমার নিজের একটা প্রোটেকশন নিয়ে রেখেছি তবুও আপা। রাত হলে ঘর থেকে বের হই না আর। একটা ইলেকট্রিক চুলো নিয়ে এসেছিলাম আসার সময়। একান্ত প্রয়োজন হলে, অথবা খিদে পেলে সেটাতে কিছু রান্না করে খেয়ে নেই। কিছু বাজার ঘরে এনে রেখে দিয়েছি। বাড়িতে রান্না হলে চুলো থেকেই খেয়ে নেই আমি। যদি কিছু করে ওরা তাই। আর ওদের দেওয়া এক গ্লাস পানিও খাই না আমি। নিজে নিয়ে খাই অথবা মা এনে দেয়। ও বাড়ি যাওয়ার পর মা আমার ভীষণ যত্ন করে। ওদের প্রতিটি কাজে মা নিজেই লক্ষ্য রাখে। এবং আমায় সতর্ক করে। এত সেফটির পরও সেদিন আমার ঘরে ঢুকে চানাচুরের ডিব্বায় কি যেন ছিটিয়ে দিয়েছিল। আমি তখন বাথরুমে ছিলাম। মা দেখেছিল। পরে এসে আমায় বলেছে, ওরা আসলে চাচ্ছে আমার ক্ষতি করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি এমনিতেই চলে যাব। মাকে কথা দিয়েছি 7টা দিন তার কাছে থাকব। অন্তত সে পরিপূর্ণ সুস্থ হওয়া অবধি। সুস্থ হতে হলে পর্যাপ্ত রেস্ট প্রয়োজন। আমি চলে গেলে উনার ওপর সব কাজের ভার আসবে। রেস্ট তো দূরে থাক, আরও অসুস্থ হবে। তাই উনার জন্যই মূলত রিস্ক নিয়ে হলেও 7টা দিন থাকব আমি। আপনি তো জানেন আপা, আমি বরাবরই সৃষ্টিকর্তায় ভীষণ বিশ্বাসী। আমি মনে করি সৃষ্টিকর্তা আমার কপালে যা লিখে রেখেছেন তাই হবে। যদি তিনি আমায় বিপদ দিয়ে থাকেন তো বন্ধ ঘরের মাঝেও বিপদ হবে। না দিয়ে থাকলে সারা দুনিয়া আমার শত্রু হলেও কিচ্ছু করতে পারবে না। তিনি সর্বক্ষেত্রে যেভাবেই হোক আমায় রক্ষা করবেন। আমি জেনে বুঝে কখনো কারো ক্ষতি চাইনি বা ভাবিনি। সুতরাং আমার সাথে অবশ্যই সৃষ্টিকর্তার দয়া থাকবে। ওই দিনের পর ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। শুধু ঘরে নয়, পুরো বাড়িতেই লাগিয়েছি। ফুটেজ আমিও দেখি, আমার মা বাবার সঙ্গেও কানেক্ট করে রেখেছি। যখন আমি কোথাও যাই তারা নজরে রাখে ওই বিচ্ছু দুটোকে। তোমার নিজের সুরক্ষা আগে। চেষ্টা করবে নিজের বিষয়ে আগে ভাবার। ওরা ভীষণ বাজে। যা খুশি করতে পারে। দেখলে না আমার সঙ্গে কি করলো। আপা আমি শুনেছিলাম সবটাই। তবে এতটা ভাবিনি। যা শুনেছি ওরা তার চেয়েও বেশি করেছে। ওই বাড়িটাতে আগে মানুষ থাকতো। এখন দেখে মনে হয় না মানুষ থাকে। কেমন মরা মরা ভাব। আমার নিজেরই থাকতে দম বন্ধ হয়ে আসে। এটুকু আমি করছি শাশুড়ি মায়ের জন্য। বেচারার পাশে কেউ নেই। যারা আছেন তারা থেকেও নেই। আমি চাচ্ছি শাস্তি দিয়ে হলেও ওরা যেন একটু শিক্ষা পায়। অন্তত শাশুড়িমাকে নির্যাতন করা বন্ধ করে। আমি চলে গেলে যদিও অত্যাচার আবার শুরু হবে। কিন্তু আমার এই প্রতিবাদগুলো দেখে উনি নিজেও যেন একটু শক্ত হয়। তোমার চেষ্টা ভালো, ইচ্ছেও সৎ, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা খুবই কম। উনি উনার সব কিছু হারিয়েছে। তুমি একটা ছোট্ট কাঠের টুকরো। তোমার ধরে উনি আশ্রয়টুকু নিতে পারবে। রাজত্ব করতে পারবে না। রাজত্বের জন্য প্রয়োজন একটা শক্ত বটগাছ। উনি তা হারিয়েছে।
অথই নদীতে উনি ভাসছে। কোনো কুলকিনারা নেই, পায়ের নিচে মাটি নেই। উনার 3 ছেলের 3 জনেই এখন নরবরে। প্রত্যেকেই ওদের কাছে প্রতারিত হয়ে নিজেদের সর্বস্ব বিসর্জন দিয়েছে। আশি কাছে কোনো মতো, ওর পক্ষে সম্ভব নয় সবকিছু একা সামলানোর। সেই অবধি ও এখনো পৌঁছেনি। পৌঁছতে সময় লাগবে, ততদিনে সব ধ্বংস হবে। এই সংসার এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটাকে সম্পূর্ণরূপে দাঁড় করানো আমার সাধ্য নয় জানি। আমি চাই থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করতে। পাপাচারে লিপ্ত এই বাড়ি ধুয়ে মুছে সাফ করার উপায় নেই, কারণ মানুষগুলোর মাঝেই পাপে ভর্তি। আপা, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, বর্তমান যা পরিস্থিতি তাতে ভবিষ্যৎ প্রজন্ম এই বাড়ি থাকলে উচ্ছন্নে যাবে একদম। বড়জার মেয়ের কথা শুনলে অবাক হই আমি। ভাষা শুনে মনে হয় কোনো প্রাপ্ত বয়স্ক মহিলা ঝগড়া করছে। পরিবেশ এত দূষিত। আমি কদিন পর সন্তান কোলে এখানে আসলে আমার বাচ্চাও তাই শিখবে। যতই বাহিরে বাহিরে থাকি, নির্দিষ্ট একটা সময় অবশ্যই আমায় এই বাড়িতে আসতে হবে। কিন্তু এখানে থাকাটা হবে কষ্টসাধ্য। তাই বদলাতে হবে আপা, কিছুটা হলেও বদলাতে হবে। ভারসাম্য রক্ষা করতে হবে বাড়ির। আমি চেষ্টা করছি আপা। এর পরের কাহিনীগুলো শুনলে তো অবাক হবেন আপনি। শুনুন তবে। জানেন আপা, এত কিছু হচ্ছে তাও ওদের লজ্জা হয় না। ওই দিন রাতে রান্না করব একটা মানুষ আসে না। মা আর আমার ওপর সব চাপিয়ে দিয়ে নিজেরা ঘরে শুয়ে থাকে। ডাকলে বড়জা বলেন তিনি ক্লান্ত। ওর বোনও নাকি টায়ার্ড। অথচ তেমন কোনো কাজই করেনি। রাগ করে আমি নিজেই চুলো ধরিয়ে হালকা পাতলা রান্না করেছি। রান্নাও শেষ হয়েছে, অমনি সবার ক্লান্তি দূর হয়েছে। সুন্দর করে ফোন টিপতে টিপতে ডাইনিং এ এসে বসেছে। ওপর ওপর খেয়ে খেয়ে এদের অভ্যাস হয়ে গেছে, কাজ করতে চায় না। আমিও কম কিসে, দুটো প্লেট নিয়ে দুমুঠো চাল আর কিছু আনাম সবজি প্লেটে সাজিয়ে দিয়েছে। ওরা এটা দেখেই চিৎকার করে বলে, এসব কি? খাবার কোথায়? নাটক হচ্ছে রাত করে? বললাম, রান্না না হলে খাবেন কি? এগুলো দিলাম রান্না করে খেয়ে নিন। না, হয় এমনি কাঁচা খান। বলে, তোমরা খাবে না? চাল খেয়ে থাকবে তোমরা? মা তো ভাত খাচ্ছে, আমরা কেন এসব খাবো? মা আর আমি রেঁধে খাচ্ছি। যেই চালগুলো দিয়েছি ওগুলো ফুটিয়ে খাচ্ছি। আপনারাও তাই করুন। ফ্রিতে কাউকে খাবার দেই না আমি। আমার কাছে খেতে হলে খেটে খেতে হবে। আপনাদের কেনা গোলাম আমি নই, যে ফরমাস খাটব। হাত পুড়িয়ে রান্না করে আপনাদের কেন খাওয়াবো আমি? 7 দিনের অতিথি হয়ে এসেছি আমি, কাজ করতে এসেছি নাকি? বাড়ির বউ বিধায় এতটুকু করলাম। না, হয় হাঁড়ি উল্টে রেখে দিতাম। খেতে চাইলে খেটে খান। বয়স্ক মানুষ দিয়ে খাটানো বন্ধ করুন। বড়জা আর রিঙ্কি রেগেমেগে একাকার। টেবিলে ধাক্কা দিয়ে উঠে গেছে। আমি আর মা তো সেই হাসি। নিজেরা পেট ভরে খেয়েছি। আশিকও খেয়েছে আমাদের সঙ্গেই। ওদের ছেলে মেয়েকে খাবার দিয়েছি কিন্তু বাচ্চাদের সঙ্গে আমার কোনো রাগ নেই। শুধু চাই সঠিক শিক্ষা দিতে। পরে দেখলাম ওরা খাবার অর্ডার করেছে। ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে খাবার আমার হাতেই। রিঙ্কি ছো মেরে খাবার নিয়ে যায় আর বলে, ছোটলোকদের অধিকার নেই এই খাবার খাওয়ার। এই অপমানের প্রতিশোধ তো আমায় নিতেই হতো আপা। ওরা খাবার ঘরে রেখে একজন বাথরুম গেছে, আরেকজন পানি ও থালা আনতে গেছে। তখনই একটা বিড়ালকে দেখলাম কিচেনের জানালা বেয়ে ঘরে এসেছে। মা তাড়িয়ে দিতে নিচ্ছিল। বিড়ালে নাকি রিঙ্কির সমস্যা। মূলত এই বিড়াল একদিন ওদের খাবারে মুখ দিয়েছিল বলে ওরা এই বিড়ালটার দুটো ছানাকে পিটিয়ে তারা চিহ্নরেছে। কতটা নির্দয় মানুষ! যেখানে সেখানে খাবার রাখবে, আবার অবলা প্রাণী এসে মুখ দিলেই দোষ। এ কথা শুনে ভীষণ রাগ হলো আমার। এবার আমার না হোক, বিড়ালের প্রতিশোধই নেব আমি। বড়জার ঘরের দিকে বিড়ালটাকে ঢুকিয়ে দিয়ে সাইটের জানালা খুলে বেরিয়ে এসেছি। বিড়ালটা সুন্দর করে খাবারগুলো খেয়েছে। যা এসে এটা দেখে যেই চিৎকার করেছে, বিড়াল ভয়ে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে গেছে। অবলা প্রাণীটাই খাক, ও খেলে শান্তি আছে। এই অসভ্য মেয়ে মানুষগুলো না খেয়ে থাকুক। একটা শিক্ষা হোক এদের। বড়জা প্রচণ্ড গালি গাতারা চিহ্ন লাজ শুরু করেছে। কে তার ঘরে বিড়াল ঢুকিয়েছে? জানালা কে খুলেছে? আরও কত কি! আমি পাত্তা না দিয়ে চুপচাপ টিভি দেখছিলাম। এক পর্যায়ে শুনলাম দু বোনের ঝগড়া লেগেছে। এটাই আমি চেয়েছি, ওদের দিয়েই ওদের মাতো দেব। রিঙ্কি কেন খাবার রেখে বাথরুমে গেল? বড়জা কেন খাবার ফেলে থালা আনতে গেল? দু বোনে একে ওপরকে দোষ দিচ্ছে। এর মাঝে কোথা থেকে যেন জায়ের মেয়ে এসে বলে, সব দোষ নাকি আমার। আমায় শাস্তি দিতে হয়ে গেল। দু বোনে তেড়ে এসেছে। এসেই কানের কাছে চিৎকার করে বলছে, ওদের ঘরে কেন বিড়াল ঢুকিয়ে দিয়েছি?
জানালা কেন খুলেছি? আমার এত সাহস কেন? এবার আমার কি করবে ওরা? বললাম, সাহস আমার বরাবরই বেশি। এইসব কুবুদ্ধি শিখেছি আপনাদের থেকে। আর আমি যে বিড়াল আপনাদের ঘরে দিয়ে এসেছি তার প্রমাণ আছে কোনো? দিয়েও যদি থাকি, কি করবেন? মামলা করবেন? কেমন মামলা? বিড়াল ঘরে ঢুকিয়ে দেওয়ার মামলা? যান যান, নিজেরাই ফাঁসবেন। বিনা কারণে পশু হত্যার দায় ফাঁসিয়ে দিয়ে আসব। দু বোনে জেলে বসে দামি দামি খাবার খাবেন। দু বোনের মুখটা চুপসে গেছে একেবারে। আমি গান গাইতে গাইতে ঘরে চলে গেছি। রাত 11টার দিকে দেখি রিঙ্কি রেডি হচ্ছে। শর্ট ড্রেস পরেছে, গর্জিয়াস মেকআপ নিয়ে বাইরে যাচ্ছে। যা বুঝলাম, ও কোনো পার্টিতে যাচ্ছে। যাবে যাক, ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু যাওয়ার সময় দেখি মায়ের থেকে জোর করে টাকা নিয়ে যাচ্ছে। মা আকুতির স্বরে বলছে, এ টাকা কটা নিও না। এইগুলো দিয়ে পুরো মাস চলতে হবে। এগুলোও খরচ করলে সারা মাস না খেয়ে থাকতে হবে। আমি অনেক কষ্টে আকাশের থেকে চেয়ে চেয়ে এই কটা টাকা হাতে রেখেছি। বাড়িতে পোয়াতি বউ, একটু বাজার ঘাট করতে হবে। মেয়েটা শোনে না কোনো কথা। এক প্রকার কাড়াকাড়ি, ধাক্কাধাক্কি শুরু হয়েছে। আমি যে যাব তারও উপায় নেই। যা শুরু করেছে, আমায় আহত করে ছাড়বে। আশিককে ডাকলাম, ও আসবে না। বড়জাকে গিয়ে বললাম, আপনার বোনকে শাসন করুন। এ কেমন অসভ্যতা? বাড়ির বউ হয়ে এভাবে বাড়ির টাকা নিয়ে উড়ায় নষ্ট পথে। ইনকাম করেছে রেখেছে নাকি ও? আর মায়ের সঙ্গে হাত লাগাচ্ছে কোন সাহসে? তিনি হাসতে হাসতে বলে, এ বাড়িতে এখন অসভ্যরাই থাকে। তুমি এত ভালো হলে চলে যাও। আটকেছে কে? 7 দিনের জন্য এসে সব বিষয়ে ঢুকতে যেও না। এটা নিত্যদিনের বিষয়। থাকতে হলে এসব সহ্য করেই থাকতে হবে। টাকা ও না ইনকাম করুক, ওর স্বামী তো করে। স্বামীর টাকায় স্ত্রীর হক আছে সম্পূর্ণ। মা নিজেই ওর সঙ্গে তর্ক করছে। টাকাগুলো দিয়ে দিলেই তো হয়। বয়স্ক মানুষ, শুধু শুধু ব্যথা পাবে। সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। টাকা দিলে খাবেন কি সারা মাস? এখন আর সেই অঢেল সম্পদ, টাকা নেই। রমরমা ব্যবসা নেই। একটা ব্যবসা টেকাতেই ধার দেনা করতে হচ্ছে। যখন তখন কোম্পানি নিলামে আসবে। সেই চিন্তা আছে আপনাদের? থাকবে কি করে? আপনারা নিজেরাই তো এসবের জন্য দায়ী। হিসেব করে চলুন, সময় আছে এখনো। ভালো হয়ে যান। উনি মুখ কুঁচকে বলে, আমাদের খাওয়ার চিন্তা আমাদের করাই আছে। গুষ্টিশুদ্ধ খাওয়াতে পারবো না। যে যার চিন্তা করো। স্বামীর থেকে টাকা নিয়ে বাজার করে খেও। এই টাকা ওর স্বামীর, তাই ওরই এটা প্রাপ্য। আর এত জ্ঞানের কথা বন্ধ করো। কাজ না থাকলে ঘরে যেয়ে বসে থাকো। এরা কোনো প্রতিবাদ করবে না বুঝলাম। বাধ্য হয়ে মাকে বললাম টাকাগুলো ছেড়ে দিতে। যা হবে পরে দেখা যাবে। এভাবে টানাটানি করলে লেগে যেতে পারে। মা তাই করে। টাকা নিয়ে রিঙ্কি বাইরে চলে যায়। মা দেখি অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে আশ্বাস দেই, যা হওয়ার তা হয়ে গেছে। কাঁদলেও ফিরে আসবে না। ঘরে পাঠিয়ে দিলাম তাকে। রেস্ট দরকার। আমি নিজেও ঘরে গেলাম। মিনিট 40 পরেই রিঙ্কি এসে হাজির। সবে মাত্র তখন আমার চোখ লেগেছে ঘুমে। বাড়িতে প্রচণ্ড হট্টগোলের শব্দ। তাড়াহুড়ো করে বাইরে এসেছি। দেখি রিঙ্কি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বাড়িতে এসেছে। প্রায় প্রত্যেকের হাতে মদের বোতল, সিগারেট। বাজে পোশাক, বিশ্রী হাবভাব। আমি চিৎকার করে বলি, হচ্ছে কি এখানে? এরা কারা? কেন এসেছে এত রাতে? সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। রিঙ্কি বলে, আজ এখানে পার্টি করব। ওরা সব আমার বন্ধু। যেই ডিস্কে আমি পার্টি করব সেটা আজকেও বুক করে নিয়েছে। এজন্য সবাইকে বাড়ি এনেছি। তুমি চাইলে আমাদের সঙ্গে এনজয় করতে পারো। এটা একটা ভদ্র বাড়ি, কোনো পার্টি ক্লাব নয়। যে যা ইচ্ছে করবে। এসব বাজে ছেলে মেয়েদের এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। অমনি বড়জা এসে বলে, সাহসের দেখেছ কি? কিছুই জানো না মনে হয়। বাড়ি আমাদের নামে, তাই আমরা যা ইচ্ছে করতে পারি। করতে যাবে তো যাও, আজ তো আর যেতে পারবে না। কাল যেও। আজ পার্টিটা ওরা করে নিক, পরে কি হবে দেখা যাবে। কতটা উশৃঙ্খল একটা মহিলা। মহিলা বললে ভুল হবে। আজ তো একটা ফালতু। উপার না পেয়ে মায়ের ঘরে যাই। ভেবেছি সে হয়তো কিছু বলবে। ইতিমধ্যেই ওরা গান লাউড স্পিকারে দিয়েছে। মায়ের ঘরে গিয়ে দেখি, মা বুকে হাত চেপে ঝুঁকে বসে আছে।
আমি দ্রুতই তার পাশে বসি। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলি, কি হয়েছে মা? শরীর খারাপ করছে? অতিরিক্ত শব্দে বুকে চাপ লাগছে? মা আমার কানের কাছে বলে, এটা নিত্যদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে এই বাড়িতে মা। খুব কষ্ট করে এই সময়টা কাটাই। ওরা আমার একটা কথা শোনে না। খুব বেশি সমস্যা হলে রাতেই বাড়ির বাইরে দূরে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি। মনে হয় জান বেরিয়ে যাবে। বুকে চাপ দিয়ে ধরে। অতিরিক্ত শব্দে মাথা ব্যথা থেকে বমি পর্যন্ত হয়ে যায় আমার। কিছু বললে তেড়ে আসে মা তারা চিহ্নরতে। একটু পর এলাকাবাসী এসে বকতে শুরু করবে। তখন একটু সাউন্ড কমাবে। যা বুঝলাম, এনার কিচ্ছু করার নেই। আশিককে ডেকে নিয়ে এলাম। এ একবার উঁচু গলায় বলল, বাড়িতে বাইরের ছেলে মানুষ এনে এসব কি হচ্ছে? বড় যা ওর সঙ্গে চোটপাট লাগিয়ে তাড়িয়ে দিল। ও আর টু শব্দও করল না। ঘরে শুয়ে পড়ল। আমাকেও শুয়ে পড়তে বলল। কেমন পুরুষ! এভাবে এত শব্দের মাঝে শুয়ে ঘুমানো যায়? রিঙ্কি একের পর এক নেশার বোতল খালি করছে। পুরো ড্রয়িং রুমটা মদ সিগারেটে ভর্তি করে ফেলছে। দেখে মনে হচ্ছে কোনো বারে দাঁড়িয়ে আছি। কিছু সময়ের ব্যবধানে বাড়িটাকে কি বানিয়ে দিল। আমার আর সহ্য হচ্ছিল না। এক জগ পানি নিয়ে ওদের সাউন্ড বক্সের কাছে গেছি। পড়ে যাওয়ার মতো করে বক্সে পানি ফেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। বলেছি, ভুল করে হয়ে গেল। পার্টি কি আর গান ছাড়া হয়? রিঙ্কির তো মাথায় হাত। এবার কি হবে? ওরা চিৎকার, ঝামেলা শুরু করেছে। আমি আমার মতো সোফায় বসে বসে ফল খাই। এক ছেলে এগিয়ে এসে বলে, একটা ডিস্ক খোলা পেয়েছি। চল সেখানে যাই পার্টি করে আসি। মেয়েটা ভীষণ খুশি। চলে গেছে বন্ধু নিয়ে। যাক গে, বাড়ির পরিবেশ তো বাঁচল। বড়জাও গেছে বোনের সঙ্গে পার্টি করতে। ঘরে গিয়ে আমি শুয়ে পড়েছি। আশিক জিজ্ঞেস করে ঝামেলা মিটেছে কিনা। আমি বিদ্রূপ করে বলি, মিটবেই তো। পুরুষ মানুষ হয়ে তুমি যে কাজ করতে পারলে না আমি তা করে দেখালাম। একটা কাজ করো, আমার হাতের চুড়িগুলো নিজে পরে বসে থাকো। আশিক চিৎকার করে বলে, বেশি সাহস হয়েছে নাকি? অভদ্র মেয়ে। সাহস আছে বলেই সমাধান করতে পারলাম। তোমার তো সেটুকুও নেই। আমার এই অভদ্রতা বাড়ির ভদ্র পরিবেশ ফিরিয়ে এনেছে। সুতরাং বড় বড় কথা না বলে নিজের যোগ্যতা দেখো। ওর মুখে আর কথা নেই। আমি আমার মতো শুয়ে পড়েছি। রাত ৩টে নাগাদ বাড়ির সদর দরজায় সেই রকম ধাক্কা। দুই মাতাল বোন নেশা করে বাড়ি ফিরেছে। দরজা খুলতে বলে মা দেখি দৌড়ে বের হচ্ছে। আমি আটকে দিয়ে ঘরে পাঠিয়ে দেই তাকে। শুনেও না শোনার ভান করে দরজায় তালা লাগিয়ে ঘুমোতে চলে গেছি। বড়জার মেয়ে এসেছিল চাবি নিতে। আমি কোনো কথা বলিনি। ঘুমের ভান ধরে পড়েছিলাম। সকাল যখন ৭টা বেজেছে দরজা খুলেছি। বাড়ির সামনে দেখি ভিড়। লোকজন জড়ো করেছে দু বোনে। মাতাল দুই মহিলা কপালে হাত দিয়ে বসে আছে। আমায় দরজা খুলতে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভেতরে গেছে। স্বামীর সঙ্গে চিৎকার করছে, কেন ভাসুর দরজা খোলেনি? একই প্রশ্ন আমারও। বউ শালি বাইরে, ভাসুর বাড়িতেই ছিল। একবারও বলেনি দরজা খুলতে। এসেছি থেকে দেখছি ভাসুর যেন কেমন হয়ে গেছে। আগের মতো আর বউ ভক্ত নেই। বাড়িতে যতক্ষণ থাকে, চুপচাপ। বাচ্চাদের প্রতিও তার তেমন নজর নেই। এদিকে রিঙ্কি নেকা কান্না কেঁদে কেঁদে লোকের কাছে আমার নামে বিচার দিচ্ছে। সারা রাত ওদের বাইরে রেখেছি আমি ইচ্ছে করে। হাতে গোনা কজন এসেছে। যারা এসেছে তারা আবার রিঙ্কি টাইপ মানুষ। অন্যের পিছু লেগে থাকে সব সময়। মানে চড়ে চড়ে ভাই ভাই। ওরা এসে আমায় বলে আমি অন্যায় করেছে। দুজনেই আমার, বড় যা। আমি কেন এই কাজ করলাম? সারা রাত বাড়ির বউকে কেন বাইরে রাখলাম? তার সামনে দাঁড়িয়ে বললাম, উনি যদি আপনার বাড়ির বউ হতো কি করতেন? বউ বাদ দিন, মেয়ে হলে কি করতেন? মেয়ে সারা রাত পার্টি করে মাতাল অবস্থায় ঘরে ঢুকতে চাইলে দিতেন? বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকতো, পরিবেশ নষ্ট হতো তাহলে দিতেন উঠতে? মহিলা দেখি চুপ করেছে। আমি আরো বললাম, আমি যা করেছি ওনাদের ভালোর জন্যই করেছি। বাড়িতে ছোট বাচ্চা আছে ওনার। মাতাল হয়ে বাড়িতে এলে বাচ্চা দেখে কি শিখতো? মা যদি এমন হয় সন্তান কেমন হবে? কি শিক্ষা পাবে? তাই বলে তুমি তোমার বড়জাদের সঙ্গে এমন কাজ করবে? অন্যায় দেখলে বড় ছোট নেই। প্রতিবাদ না করলে হবে না। আমি ছোট তোহ কি, তাই বলে অন্যায় দেখেও চুপ থাকব? আজ আমি ছেড়ে দিলে কাল ভবিষ্যৎ প্রজন্মে আঘাত আসত। আমার কথা শুনে প্রত্যেকের মুখ কালো। আরো কজন ঝামেলা দেখে এগিয়ে এলো। আমার কথা শুনে তারাও আমার পক্ষ নিল। ঠিক কাজ করেছি আমি। ধন্য ধন্য করে সকলে। আস্তে আস্তে ভিড় সরে রিঙ্কি বাড়িতে ঢুকে অর্ডার করছে আজ যেন চিকেন রান্না হয় বাড়িতে। ও সারা রাত জেগে ছিল তাই কাজ করতে পারবে না।
রাতের মতো নাটক যেন না হয় বাড়িতে। ঠিকঠাক চিকেন রান্না করে ওদের ডাকতে বলে। অর্ডার শুনে হাসি পায় আমায়। যেন ওদের আমি হাতের চাকর। রাত কি আমি জাগতে বলেছি নাকি? ঘরে গিয়ে দু বোন সেই যে দরজা দিয়েছে। বের হওয়ার নাম নেই। আমি আমার মতো করে মাকে নিয়ে অল্প কিছু রান্না করলাম। ওরা তখনও বের হয়নি ঘর থেকে। সম্ভবত ঘুমিয়েছে। মা খেতে ডাকতে চাইলে নিষেধ করি। আশিককে ডেকে খাবার টেবিলে বসি খেতে। আকাশ ভাই আর ভাসুর কখনোই বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমরা পেট ভরে খেয়ে সব ধুয়ে সবে টিভির কাছে বসেছি। বড় যা মাকে ডেকে তাদের খাবার ঘরে দিয়ে যেতে বলে। ওদের নাকি মাথা ব্যথা। মা আমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছে। খাবার নেই। যা রেঁধেছি সব শেষ। অবশ্য শেষ হওয়ারই কথা। সেই মাপ করে রেঁধেছি আমি। রান্নাঘরে গিয়ে প্লেট সাজালাম। মার হাতে দিয়ে বললাম, এটা দিয়েই চলে আসবেন। পরে কি হবে আমি দেখে নেব। মা আমার কথা মতো দিয়ে এসেছে। এসে বসতেও পারেনি। বড় যা চিৎকার শুরু করেছে। থাল ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমায় ডাকছে। আমিও গেলাম মায়ের সঙ্গে। উনি তেড়ে এসে বলেন, এসব কি দিয়েছ মেয়ে? শুকনো চাল আর কাঁচা মুরগির মাংস। এসব খাবো নাকি আমি? পাগল নাকি তুমি? মাথা খারাপ? বেশি বাড়ছ নাকি? কর্তাগিরি শুরু করেছ দেখছি। আমাদের বিষয়ে নাক গলাও কোন সাহসে? রান্না করেছেন? আমি অসুস্থ মানুষ আপনায় রেঁধে খাওয়াবো নাকি? আমি নিজের ভাগেরটা করে খেয়ে নিয়েছি। আপনাদেরটা আপনারা করুন। দু বোনে ঘর লাগিয়ে শুয়ে আছেন, কে রেঁধে খাওয়াবে আপনাকে? এই তোমার নীতি তাই না? একই পরিবারে থেকে নিজেদের জন্য রান্না করেছ আমি বাদে। পরিবার কথাটা আপনাদের সঙ্গে যায় না। যদি পরিবারই মনে করতেন, অন্তত একটু কদর করতেন। কাল রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দু বোনের জন্য নিলেন। আমার জন্য নিয়েছিলেন? পোয়াতি মানুষ আমি। ভেবেছেন আমার কথা? বয়স্ক শাশুড়ি বাড়িতে। তাকেও দিয়েছেন? এখন খুব এসেছেন পরিবারের গান গাইতে তাই না? বড় যা রাগে ফুঁসতে লাগে। আমি ঘরে চলে আসি। দু বোনে অনেকক্ষণ চিৎকার করলো শুনলাম। তাতে আমার কি? পেটে তা লাগলে আপনা আপনিই রেঁধে খাবে। ও বাবা! দু বোনে দেখি রেডি হলো একটু পর। বাইরে খেতে যাবে। আজ আর রিস্ক নেবে না। বাড়িতে খাবার আনবে না। খেয়ে আসবে। এদের আমি রান্না করিয়েই ছাড়ব। ওপর তলায় উঠে পা দিয়ে দিয়ে কোনো মতে বারান্দা মুছেছি। এরপর দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। বড় যা আর রিঙ্কি যেই নিচে এসেছে অমনি ওপর থেকে ওদের মাথায় বালতির সব নোংরা পানি ফেলে দিলাম। রীতিমতো লোক জড়ো হয়ে গেল এই কাণ্ডে। কেউ কেউ মুখ টিপে হাসছে। আমি নিচে এলাম ততক্ষণাৎ। বালতি নিয়েই এসেছি। এসেই আক্ষেপের স্বরে বললাম, ওহ নো! পানি পড়েছে আপনাদের গায়ে? আমি বুঝতে পারিনি। সরি সরি। আসলে আপনারা ঘর মেইবি কোনোদিনও মোছেন না। খুবই নোংরা। তাই ভাবলাম মুছে দেই একটু। ঘর মুছে পানি বয়ে আর নিচে নামতে পারিনি। তাই ওপর দিয়ে ফেলে দিয়েছি। কে জানতো আপনারা এখানে থাকবেন। মিস্টেক হয়ে গেছে। বাড়ি গিয়ে ভালো মতো গোসল করে নিন। রিঙ্কি তেড়ে এসেছে। আমায় গায়ে হাত তুলতে হাত উঠিয়েছে। আমি কিছু বলার আগেই প্রতিবেশী ভাবি এসে ওর হাত চেপে ধরেছে। ঝাংটা দিয়ে সরিয়ে দিয়ে বলেছে, ও তোমার উপকার করেছে ঘর মুছে দিয়ে। আর তুমি কিনা ওকেই মারছ? পোয়াতি একটা মেয়েকে দিয়ে ঘর মুছিয়ে নিতে লজ্জা করে না? বসে বসে খেয়ে খেয়ে তোমাদের শরীরে তেল জমেছে দেখছি। রিঙ্কি দ্বিগুণ চিৎকার করে বলে, এসব আপনি বলার কে? বাইরের মানুষ হয়ে কোন সাহসে আমায় এতগুলো কথা বলেন? বাইরের মানুষের সামনে অন্যায় করলে প্রতিবাদ তো করবেই। ঘরের বিষয় ঘরে সামলাতে পারো না? আমরা মানুষ। অন্যায় হতে দেখলে প্রতিবাদ অবশ্যই করব। এবার দুজনে ভেজা বিড়ালের মতো বাড়িতে ঢুকে গেছে। আমি ভাবিকে ধন্যবাদ দিতে গেছি। তিনি বলেন, তন্নির সময় প্রতিবাদ করতে পারিনি ভয়। এবার করব। তন্নি না টিকলেও তোমায় টিকতে হবে। এদের শায়েস্তার জন্য তোমায় টিকতে হবে এ বাড়ি। কোনো প্রয়োজন হলে ডাক দিও। চেষ্টা করব সাহায্য করার। ওরা বাড়ি এসে ফ্রেশ হয়ে কিচেনে গিয়েছে। রান্না করবে চাল চায়। এতদিন ধরে সংসার করে। চাল কোথায় আছে সেটাও জানে না। আমি বললাম, যেগুলো ঘরে ফেলেছেন সেগুলো আগে কুড়িয়ে আনুন। ভাতের চাল ফেলতে নেই জানেন না? ফেলেছেনই যখন এবার ওই চালই রান্না করে খান। ঝুঁকে বসে কুড়িয়ে আনতে পারবো না আমি। মায়েরও হাঁটু ব্যথা। এই কথা বলে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ওরা দুজন কি করবে সেটা ওদের বিষয়। পরে রিঙ্কি চাল এনেছে। যা রান্না করেছে। এভাবেই এদের শিক্ষা দিয়েছি আমি। অতীত নিয়ে আর ভাবতে চাই না আমি। যা হওয়ার হয়েছে। নিয়তি বলে মেনে নিয়েছি সবটাই। তবুও বারবার কেন অতীত এসেই আমার সামনে দাঁড়ায়?
আসলে যেখান থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই সেখানেই ঘুরে ফিরে আটকে পড়ি। আমার হয়েছে সেই পুরো আমিটাই বিষণ্ণ হয়ে গেছি। এভাবে কি আদৌ জীবন চলে? বেঁচে থাকা যায়? বাচ্চা পড়াতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি আমি। সব কাজ সবার দ্বারা হয় না। ধৈর্য আছে আমার, তবে শুধু ধৈর্য এখানে কাজ করছে না। এখানকার অস্বস্তিকর পরিবেশ আমায় নাড়িয়ে তুলেছে। কোনো বাচ্চাই কথা শোনে না। একটা আমি বললে তিনটে বলে। হাসি তামাশা করে আমায় নিয়েই। চরমভাবে বিরক্ত আমি এসবে। সেদিন সহ্য করতে না পেরে কান্না করেছিলাম ক্লাসের মাঝেই। ছেলেকে সেদিনকে যেন বলে দিয়েছে, ওর বাবা বড়লোক। ওখানে থাকলে ভালো খাবার পাবে। আমার কাছে থাকলে নাকি এসবই অর্থাৎ ডাল ভর্তা খেয়ে থাকতে হবে। মানুষ কত বিবেকছাড়া হতে পারে। সেই থেকে ছেলের বায়না বাবার কাছে যাব। বাবার কাছে থাকব। মা ভালো না, মা শুধু মা তারা চিহ্নরে। মা কি কম দুঃখে মা তারা চিহ্নরে। এই ছেলে তা বোঝে না। বোঝালাম কাজ হলো না। বাবার কাছেই যাবে সে। রাগে বললাম, যা পারিস কর। একা একা বাবার কাছে চলে যা। ঝাঁটা মেয়ে তারা চিহ্নরে তাড়িয়ে দেবে। একবার ঘাড় ধাক্কা দিয়েছে, শিক্ষা হয়নি। আবার বাবা বাবা করছে। ও জেদ দেখিয়ে নিজে নিজেই বস্তির বাইরে গেছে। এক পরিচিত মহিলাকে নাকি বলেছে বাবার কাছে যাবে। সেই মহিলা আবার চেনে সবাইকেই। ভেবেছে হারিয়ে গেছে আলিফ। মহিলা হাত ধরে নিয়ে বাড়িতে নিয়ে বড়জার হাতে ছেলেকে দিয়েছে। এরপর চলে গেছে। বাড়িতে নাকি কেউ ছিল না। তটিনী চেকআপে গেছে মায়ের সঙ্গে। আকাশ কাজে। বাড়িতে ওরা দু বোনই ছিল। রিঙ্কি ছেলেটাকে থাপ্পড় দিয়েছে গালে। গাল চেপে ধরে দাগ করে দিয়েছে। ছেলে ভয় কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে একাই। এসেই আমায় সব বলেছে। রাগে আমি আরো দুটো বসিয়েছি গালে। গেল কেন ও? কিছুই কি বোঝে না এই ছেলে? এদের পেলে লাভটা কি আমার? এক অশান্তির মাঝে ফোন আসে একটি অপরিচিত নাম্বার থেকে। রিসিভ করতেই শুনি রাশেদ স্যারের কণ্ঠস্বর। কল কেটে দিলাম ততক্ষণাৎ। লোকটা আবার কল দেয়। বারবার কল দেয়। বিরক্তি নিয়ে রিসিভ করি 6বারের বেলা। ঝাঝালো কণ্ঠে বলি, সমস্যা কি আপনার? কল কেন দিচ্ছেন বারবার? উনি বলে, প্লিজ রাগ করবেন না। কল না রেখে আমার কথাটি শুনুন। আপনার উপকারেই কল দিয়েছি আমি। আপনি আমার অফিসে কাজ করেছেন। যদিও পুরো মাস করেননি। কয়দিন আগে কাজ ছেড়েছেন। কিন্তু আপনি যে কদিনই ছিলেন কাজের প্রতি নিষ্ঠা, সততা ছিল আপনার মাঝে। নিজ কাজের পাশাপাশি চেষ্টা করেছেন অপরকে হেল্প করার। অফিসের মিটিং এ আপনার নিয়ে কথা উঠেছিল। বেশ কজন আপনার ব্যাপারে পজিটিভ রিভিউ দিয়েছে। সবাই আপনার চাকরি ছাড়ার কারণ জানতে চাইলে আমি বলেছি ছোট বাচ্চা নিয়ে কাজ করা আপনার জন্য চাপের হয়ে যাচ্ছে। এজন্য ছেড়েছেন। আসলে আমি চাইনি কর্মক্ষেত্রে এই বিষয় ছড়িয়ে আমার বা আপনার সম্মান নষ্ট হোক। কারণ আমি ভুল করেছি স্বীকার করছি। যাই হোক, কাল অফিসে বেতন দেওয়া হবে। মিটিং এ আপনার পুরো মাসের বেতন দেওয়ার জন্য আমি আবেদন করছিলাম। সেটা গৃহীত হয়েছে। আমায় দায়িত্ব দিয়েছে বেতনের। আপনি এসে আপনার টাকাটা নিয়ে যাবেন। উনার কথা এখনো পুরোপুরি শেষ হয়নি, তার আগেই আমি তীব্র স্বরে বলি, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আমি আপনার মুখ হতে চাই না কোনো মতেই। কল রেখে দেই। মেয়েকে কোলে নিয়ে বিছানায় বসি। স্যারের কথাটি আমার মনে ভাসে। চারপাশের পরিস্থিতি নিয়ে ভাবি আমি। এই বাচ্চা পড়িয়ে হবে না আমার। আর কিছুদিন এদের পোড়ালে পাগল হয়ে বনে বাদারে ঘুরতে হবে। সবাই তো আর সবটা পারে না। চলার মতো টাকাটা অবধি নেই আমার কাছে। পোড়ানোর টাকাটা কেউ ঠিক মতো দেয় না। কেউ বলে মাস শেষে দেব, কেউ বলে পরের সপ্তাহে। এভাবে কখনো সংসার চালানো যায়? ছোট বাচ্চা আছে দুটো আমার। নিজে না খেয়ে এক বেলা চলে যায়। বাচ্চাদের না খাইয়ে রাখি কিভাবে? টাকাগুলো পেলে আমার ভালোই হয়। ছোট খাটো কিছু একটা করতে পারবো। এই টাকা আমার ন্যায্য টাকা। আমার পরিশ্রমের পারিশ্রমিক। পুরো মাসেরটা নেব না। যে কদিন কাজ করেছি তার বাবদে টাকা আমি নিতেই পারি। আমার হক এটা। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেইজে দেওয়া আছে। ফলো দিয়ে পড়ে নিন। না হলে হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আমার লেখা সব গল্প পাবেন আমার পেইজে। আমার ভাবনার মাঝেই আবারও কল বেজে ওঠে। রাশেদ স্যারই কল করেছে। রিসিভ করতেই তিনি বলেন, আমার পুরো কথাটা কেন শুনছেন না তন্নি? টাকাটা আপনার প্রাপ্য। আমি কোনোভাবে আপনায় দয়া বা করুণা করছি না। কাজ করেছেন, মূল্য নেবেন না? আপনার ভালোর জন্যই কিন্তু প্রস্তাবটা দিচ্ছি আমি। মূলত আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি আমি অন্যায় করেছি। আপনাকে বিরক্ত করেছি। এর জন্য অনুতপ্ত আমি। সত্যিই তো, অসম্ভব কিছু ভেবেছি আমি। আবেগে ভুল করতে চেয়েছিলাম।
আপনি একজন ডিভোর্সি নারী, 2 বাচ্চার মা। আমি অবিবাহিত একটা ছেলে। কিভাবে হতো আমাদের মিল? হলেও বা মেনে নিত কি এই সমাজ? সবই ছিল আবেগ। আবেগে ভেসেছি সে সময়ে। বাস্তবতা বুঝছি এখন। ভাগ্যিস তখন আপনি আমার সঙ্গে তাল মেলাননি। না হলে আমার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। আবেগ একদিন চলে যেত। বাস্তবতার সামনে দাঁড়ালে আমার মতো বদলে যেত। জীবন নষ্ট হতো দুজনের। আমার পরিবারের সম্মান নষ্ট হতো। লোকে আমায় ধিক্কার করত। আপনার কথা শুনে ভালো লাগলো। আবেগ দিয়ে জীবন চলে না। বুঝতে পারলেই ভালো। দুনিয়া এত সহজ না। বিয়ে পুতুল খেলা নয়। জি, তা আমি ভালো করেই বুঝে গেছি। আপনাকে বলা হয়নি। আমার বিয়ে ঠিক হয়েছে আমার কাজিনের সঙ্গে। সামনের মাসেই বিয়ে আমাদের। দোয়া করবেন। তবে আপনার থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত আমার ঠিক শান্তি হচ্ছে না। যদি মন থেকে আমায় ক্ষমা করেন তো টাকাটা নিয়ে আমায় শুভেচ্ছা জানিয়ে যাবেন। আমি বললাম, ঠিক আছে। কাল অফিসে আসবো আমি। উনি তৎক্ষণাৎ বলে, না না, অফিস আসতে হবে না। আসলে আপনার ভালো যেমন বলেছে লোকে, তেমন শত্রুও কিন্তু আছে। অফিসের মাঝেই আপনার অনেক শত্রু আছে। এবার আপনি যদি অফিসে এসে টাকা নেন অন্য সবার সঙ্গে অথবা একাই, কেউ যদি দেখে তো আবার বাজে কথা বলবে। বলবে পুরো মাস কাজ না করে কিভাবে আপনি বেতন পাচ্ছেন। সাধারণত এমন সুযোগ সবাই পায় না। আমার জন্য আপনার ভীষণ সমস্যা হয়েছে এজন্য। এবং আপনার কাজের প্রতি সততা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকে তো আর এটা বুঝবে না। মুখ দিয়ে বাজে একটা বললে ঠেকানো যাবে না। আমার বিয়ে ঠিক হয়েছে। আমি চাই না এখন কোনো ঝামেলা হয়ে আমার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আসুক। আপনি বরং বিকেলে অফিসের পেছনে যে একটা পুরাতন বাড়ি আছে, সেখানে এসে দাঁড়াবেন। আমি টাকা দিয়ে চলে আসব। এবং কালকের পর থেকে আপনার সঙ্গে আমার আর কোনো কথা থাকবে না। আমি এবার আমার নিজের জীবন গুছিয়ে নেব। একটু ভেবে রাজি হই আমি। কল রেখে নিশ্চিন্ত মন নিয়ে রাঁধতে বসি। মন মানসিকতা ভালো ছিল না আমার। ছেলের কাণ্ডে ভীষণ বিরক্ত। তাই আর একথা কাউকে বলিনি। রাত পার হয়ে সকাল হয়। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমার। দৌড়ে লতা আপার ওদিকে গেলাম। কিন্তু তাকে পেলাম না। সে কাজে চলে গেছে। ভেবেছিলাম লতা আপাকে বিষয়টি জানাবো। উনাকে সঙ্গে নিয়েই যাব। একা যেতে ভয় হয় আমার। কি আর করার, অপেক্ষাই করি বরং। চাচিকে জানিয়েছি। তিনি যেতে বললেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি তৈরি হয়ে ছেলে মেয়ে নিয়ে লতা আপার ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম। কিন্তু তার আসার নাম নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আধার ঘনিয়ে আসছে। স্যার কল করেছে কবার। আমি শুধু আসছি আসছি বলে ঠেকিয়ে রেখেছি। এরই মাঝে এলো লতা আপার স্বামী। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধায় তিনি। বলি তাকে বিষয়টি। উনি বলেন, তোমার আপা যে বাড়ি কাজ করে সেই বাড়ি আজ অনুষ্ঠান। ছেলের বিয়ে, কাজের চাপ মেলা, ফিরতে অনেক রাতে। এর চেয়ে বরং রিকশা করে যে টাকাটা নিয়ে এসো। আমার রিকশা করে নিয়ে যেতে পারতাম কিন্তু রিকশাটা সবে চার্জে দিয়ে এসেছি ওস্তাদ বাড়ি। বাধ্য হয়ে আমি নিজেই গেলাম। টাকাটা প্রয়োজন আমার। রিকশা করে সোজা সেই পুরনো বাড়ির সামনে গেলাম। ভাড়া দিয়ে নেমে ভেতরে ঢুকলাম। স্যার দাঁড়িয়ে আছে দেখলাম। আমি এক হাতে মেয়েকে নিয়ে হাঁটছি। ছেলে পেছনে পেছনে আসছে। স্যারের সামনে দাঁড়িয়ে বললাম, যা বলার দ্রুত বলুন। হাতে বেশি সময় নেই আমার। রাত হয়ে আসছে। স্যার মুচকি মুচকি হাসে আর বলে, কেমন আছেন? জি ভালো। আর কোনো কথা বলি না আমি। চেহারায় স্পষ্ট রাগ আমার। স্যার সবে পকেটে হাত দিয়েছে এরই মধ্যে কজন লোক মহিলা বেরিয়ে এলো আড়াল থেকে। অফিসেরই মানুষ এগুলো। কিন্তু এরা এখানে কি করছে? সবাই ফিসফিস শুরু করলো। আমি হতভম্বের মতো তাকিয়ে আছি। কিছুই বুঝছি না। স্যারও দেখলাম চুপ। ওই মহিলাকেও দেখলাম। চম্পা নাম যে, উনি চড়া গলায় বলেন, হাতে নাতে আজ ধরা পড়েছে। আমি আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্র খারাপ। স্যারের পেছনে শুধু ঘুরঘুর করেছে কাজ বাদে। বড়লোকের ছেলে দেখে গলায় ঝুলে পড়ার চেষ্টা। এখানে এসেছে লুকিয়ে দেখা করতে। কাজও ছেড়েছে এজন্য। ফ্যাক্টরিতে আমরা দেখলে সমস্যা হবে এজন্য গোপনে এসেছে দেখা করতে। আমি চিৎকার করে বলি, এসব কি বলছেন আপনি? না জেনে কেন কথা বলছেন? আমি টাকা নিতে এসেছি। এই তো বের হলো আসল চেহারা। টাকার জন্য স্যারকে ফাঁসাচ্ছে এই মেয়ে। উনার সঙ্গে সঙ্গে অন্যরাও তাল মেলালো। মুহূর্তের মাঝে গোলযোগ তৈরি হলো। ধীরে ধীরে লোক বাড়তে শুরু করলো। নানান জনে নানান কথা বলছে। আমি বোঝানোর চেষ্টা করলাম, এমন কিছুই না, আমার কথা কেউ শোনে না। সবার কথা, বেতন নেওয়ার হলে দিনে আসতাম আমি। রাতে কেন এলাম?
স্যারও বোঝাতে চাইল, কিন্তু কাজ হলো না। আশেপাশের ইয়াং ছেলেরা এসে ভিড় করল। উপায়ন্ত না পেয়ে আমি কাঁদতে আরম্ভ করলাম। কি করব কিচ্ছু বুঝছি না। স্যার আমার সামনে এসে বলছে, উনি কিছুই জানে না এই বিষয়ে, উনাকে ফাঁসানো হচ্ছে। আমি জবাব দেই না কোনো। মহিলা কজন আমায় বিশ্রী ভাষায় গালি দিতে লাগে। নষ্টা থেকে শুরু করে দে তারা চিহ্ন হ ব্যবসায়ী পর্যন্ত বলছে। এসব সহ্য করতে না পেরে চিৎকার করি আমি। পুলিশ ডাকতে চাই। ওরা বলে, তোমরা পুরনো বাড়িতে নষ্টা তারা চিহ্ন মি করবে আর আমরা বললেই দোষ। ডাকো পুলিশ। আমরাও বলবো এদের নোংরামো। ছেলে আমার ভয় পাচ্ছে এত মানুষও চিৎকার দেখে। ভয়ে কাঁদছে। আমায় জড়িয়ে ধরে আছে। ছেলে নিয়ে সরে আসতে চাইলাম আমি। ওরা যেতে দিল না। কজন মহিলা বাজে ভাবে আমায় টেনে ধরে। হাত ঝাংটা দিয়ে তাদের সরিয়ে দেই আমি। ভিড়ের মাঝখান থেকে একজন থাপ্পড় বসায় আমার গালে। সুযোগে সদ্ব্যবহার আর কি। এবার যেন আমি আরো ঘাবড়ে গেলাম। থরথর করে কাঁপতে লাগলাম। এখানে কেউ পরিচিত নয় আমার। কে শুনবে আমার কথা, কে বুঝবে আমায়? সব যেন আগে থেকেই পরিকল্পনা করা ছিল। না হলে এরা আসলো কোথা থেকে হঠাৎ? লুকিয়ে ছিল হয়তো। বেশি ঝামেলা বাঁধিয়েছে চম্পা। উনি তিলকে তাল বানিয়ে লোক সম্মুখে প্রকাশ করছে। সম্পূর্ণ দোষ দিচ্ছে আমার ওপর। কিসের এত শত্রুতা উনার আমার সঙ্গে? নাকি সবটাই চাল? যুবক ছেলেগুলো এসে স্যারকে ঘিরে ধরে। স্যারকে দেখলাম কাকে যেন কল দিচ্ছে বারবার। হইচই শুরু হয় ভীষণ। এক ছেলে স্যারের কলার চেপে ধরে। স্যার নিজেই নিজেকে ছাড়িয়ে পরিবেশ সামাল দেওয়ার চেষ্টা করে। জোর গলায় বলছে আমাদের কোনো দোষ নেই। কিন্তু কেউ শোনে না আমাদের কথা। আরও গাতারা চিহ্ন লি করে দ্বিগুণ। এক বয়স্ক মতো লোক বলে এদের বিয়ে দেওয়া হোক। সঙ্গে 20,000 জরিমানা। এবার আমি মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ি। স্যার দৌড়ে আসে আমার কাছে। ব্যতিব্যস্ত হয়ে বলে, আপনি ভয় পাবেন না তন্নি। আমি দেখছি কি করা যায়। আমরা নির্দোষ। আমি চেঁচিয়ে উঠে বলি, সব আপনার জন্য হয়েছে। আপনি প্রথম থেকেই আমার ক্ষতি করতে চেয়েছেন। স্যার কোনো জবাব না দিয়ে ভিড়ের মাঝে যায়। টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে দেখলাম। তবে কাজ হলো না। সবার একটাই কথা, ধরা যেহেতু পড়েছে বিয়ে করতেই হবে। সঙ্গে জরিমানাও দিতে হবে। স্যার অনেক চেষ্টা করল, কিন্তু পরিবেশ আরও হাতের বাইরে যেতে লাগলো। মানুষ বাড়তে লাগে আরও। আমি একপাশে নিশ্চুপ বসেছিলাম, নিঃশব্দে চোখের পানি মুছতেছিলাম। মেয়ে কোলে তখনও। ছেলে পাশেই বসে আছে, ভয়ে তটস্থ। এরই মাঝে কল দেয় লতা আপা। এক টুকরো আশার আলো খুঁজে পাই আমি। দ্রুত রিসিভ করি কল। লতা আপা প্রশ্ন করে, কোথায় তুমি তন্নি? এত দেরি হচ্ছে কেন আসতে? মাত্র ফিরলাম আমি। তোমার ভাই বলল তুমি নাকি আমার জন্য অপেক্ষা করে করে অনেকক্ষণ হলো বেরিয়েছ। কি হয়েছে? আশেপাশ থেকে এত শব্দ কিসের? ঠিক আছো তো তুমি? আমি ঢুকরে কেঁদে উঠে বলি, আপা গো আমার সব শেষ। আমার সব সম্মান শেষ। এইটুকু বলতে পারিনি এক মহিলা আমার ফোন কেড়ে নিয়েছে। স্যারেরটাও কেড়ে নিয়েছে। বিয়ের প্রস্তুতি নিচ্ছে তারা। আপা কলে ছিল তখনও। মহিলা ফোন কানে নিয়ে বলে, আপনার বোন লাতারা চিহ্ন উমনিয়ে ধরা পড়েছে। আপা কিছুই বোঝে না। মহিলা আপাকেও গালি দেয়। ভেবেছে আপা আমার নিজের বোন। আমার শিক্ষা নিয়ে তাকে কটূক্তি করে। আপা কোনোমতে অ্যাড্রেস নিয়ে কল কেটে দেয়। বিয়ের জন্য হইচই করে সকলে। আমি ছেলেকে বুকে চেপে বসে আছি। স্যার এসে বলে, কি করবেন তন্নি? পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। আমি শত চেষ্টা করেও পারছি না। কিছু বড় ভাইদের জানাতে চাচ্ছি কিন্তু ফোনটাও দিচ্ছে না এরা। ধীরে ধীরে মানুষ বাড়ছে আরও। কি হবে এবার? আমি জবাব দিলাম না কোনো। ছেলেকে নিয়ে শুধু কাঁদছি। এর মাঝে লতা আপা আসে। আপাকে দেখেই এত শক্ত করে জড়িয়ে ধরেছি যেন দম বেরিয়ে যাবে। চিৎকার দিয়ে কান্না শুরু করেছি। আপার স্বামী আমার মেয়েকে ও ছেলেকে নিজের কাছে নেয়। আপাকে দেখে যেন লোকে এবার আরও শুরু করেছে চিৎকার। আপা আমায় থামিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, কি হয়েছে আমাদের খুলে বলুন। চারপাশ থেকে ঘিরে ধরে অমনি। এক একজন এক এক কথা বলে। আমি শুধু আপার হাত দুটো ধরে অশ্রুসিক্ত নয়নে বলি, বিশ্বাস করুন আপা। আমি কিচ্ছু জানি না এসবের। আপা আমায় আশ্বাস দিয়ে বলেন, আপনারা যে এত কথা বলছেন তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি। এক ছেলে মেয়ে এই ভর সন্ধ্যায় এখানে দেখা করতে আসে কোন যুক্তিতে? যদি প্রয়োজন থাকতো সোজা অফিসে আসতে পারত। তা না করে এই শুনশান জায়গায় আসার মানে কি? আমি বলি, উনি আমায় ডেকেছিলেন টাকা নিতে কাজের। আমি যে উনার ফ্যাক্টরিতে কাজ করেছি এটা তো এখানের অনেকে জানে। সেই টাকাটাই নিতে এসেছি আমি।
চম্পা বলেন, সবই মিথ্যা। ধরা পড়লে সবাই এসবই বলে। কাজ করেছে ফ্যাক্টরিতে, টাকা নেবে ফ্যাক্টরি এসে। ফাঁকা জায়গা এসে কিসের লেনদেন? এছাড়াও এই মেয়ের সমস্যা প্রথম থেকেই। স্যারকে দেখে কেমন ছুকছুক করত। স্যারকে দেখতাম ডাবল ডাবল বিরিয়ানি দেয়। গাড়িতে করে অফিস নিয়ে আসে। আরও কত কি। তখনই আমার সন্দেহ হয়েছিল। এবার তার প্রমাণ পেলাম। সকলকেই দেখলাম উনার কথায় তাল দিচ্ছে। বিয়ে দেওয়ার হিড়িক ওঠে এবার। আমি ভয়ে আপার পেছনে দাঁড়াই। আড়াল হই। উনার স্বামী বোঝানোর চেষ্টা করে। কিন্তু কিচ্ছু হয় না তাতে। লতা আপা বলেন, বিয়ে দেবেন বললেই কি বিয়ে হয়? ওর দুটো ছেলে মেয়ে আছে। সব কিছু এত সহজ নয়। বিয়ে কোনো ছেলেখেলা হয়। ওর সঙ্গে ওর বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে আছে। আপনারা হুট করে এমন সিদ্ধান্ত নিতে পারেন না। প্রয়োজনে বিচার ডাকুন। বড়রা যে বিচার দেবে সেটাতেই রাজি আছি আমরা। যদি তন্নির কোনো ভুল থাকে তাহলে ও শাস্তি পাবে। কিন্তু এভাবে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওরও জীবন আছে। আপনারা এভাবে কিছু চাপিয়ে দিতে পারেন না। এবার সবাইকে চুপ দেখলাম। আপা আমার হাত ধরে বলল, তন্নিকে আমরা নিয়ে যাচ্ছি। কাল বিচার বসিয়ে আমাদের ডাকবেন। সঙ্গে উপযুক্ত প্রমাণ আনবেন। আপা আমায় নিয়ে বেরিয়ে এলো। স্যারও গাড়ি নিয়ে চলে গেল। আমার ফোনটা লতা আপার স্বামী নিল। কিছুক্ষণের মাঝে কি হয়ে গেল। বাড়ি ফিরে এসেছি। পুরো পথ কেঁদেছি আমি। চোখের পানি বাঁধ ভেঙেছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আমার। বাড়ি এসে কাঁদলাম চিৎকার করে। আমার কান্না শুনে সকলে এগিয়ে আসে। লতা আপা কোনো মতে আমায় ঘরে নিয়ে যায়। সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠায়। চাচি দৌড়ে আসে। আপা তাকে সবটাই বলে। উনারা আমায় ধৈর্য ধরতে বলে। পাশে আছে বলে সাহস দেয়। প্রায় রাত 11টার দিকে লতা আপা চলে যান। খাইনি আমি। উনারা আমায় খাওয়ানোর চেষ্টা করেছে। কাঁদতে কাঁদতে খাওয়ার রুচি নেই। চাচি আমার ঘরেই থাকতে চায়। বসে থাকে পাশে। রাত যত বাড়তে লাগে, গা কাঁপিয়ে জ্বর আসে। এত চাপ আর নিতে পারছি না আমি। শ্বাসকষ্ট শুরু হয়। জ্বর মাথায় উঠে চোখ লাল টকটকে হয়ে যায়। চাচি আমার বুকে পিঠে তেল মালিশ করে শান্ত করে। ঘরে বাতলি ভর্তি পানি এনে মাথার নিচে প্লাস্টিক কাগজ দিয়ে পানি ঢালে। কেমন যেন হয়ে যাই আমি। কোনো কথা বলতে পারছি না। চাচি পানি ঢালে মাথায়। গা হাত পা মুছে দেয়। অনেকক্ষণ পর স্বাভাবিক হই আমি। জ্বর একটু কমে আসে। ছেলেটা আমার পায়ে তেল ঘষছে আর কাঁদছে। মেয়ে ঘুমিয়েছে। আমি চাচির হাত ধরে কেঁদে উঠি আবারও। ভাঙা গলায় বলি, চাচি আমার সঙ্গে কেন এটা হলো? আমি নির্দোষ কিন্তু কলঙ্কিত হলাম। এই এতিমের দুঃখ কেউ বুঝল না চাচি। আপনি আমায় গলাটি তারা চিহ্ন মে তারা চিহ্ন রে ফেলুন। অথবা দড়ি দিন। ফা তারা চিহ্ন সি দিয়ে মতারা চিহ্ন রি আমি। এই জীবনের কোনো আর মূল্য নেই আমার। চাচিও কাঁদছে আমার দুঃখে। কোনো জবাব দিতে পারে না সে। রাত 2টো অবধি থাকে সে। এরপর নাতনির জন্য চলে যায়। মেয়েটা ঘরে একা ছিল। সারাটা রাত নির্ঘুম যায় আমার। থেমে থেমে কেঁদে উঠি। সারা শরীরে অজস্র যন্ত্রণা। মেয়েটা খাওয়ার জন্য কাঁদছে। আমার কোনো অনুভূতি নেই এতেও। ঝিম মেরে বসে থাকি। মেয়েটা কাঁদতে কাঁদতে আপনাতেই ঘুমিয়ে যায়। ধীরে ধীরে উঠে বসি। শীতও করছে ভীষণ। অথচ তখন গরমকাল। বিছানা থেকে নামি আস্তে আস্তে। পাটা মাটিতে ফেলতেই মনে হলো বরফে পা দিলাম। ঠান্ডা মাটি। মৃদু কেঁপে উঠি আমি। পা ফেলার শক্তি অবধি নেই। তবুও কোনো মতে এটা ওটা ধরে ধরে বাইরে আসি। দরজাটা চাপিয়ে দিয়ে খোলা আকাশের দিকে তাকাই। আজ আকাশে অজস্র তারার মেলা। বিরাট এক সূর্য দেখা যাচ্ছে। ওই আকাশের দিকে তাকাই। চোখে শত অভিযোগ। শান্ত গলায় বলি, পৃথিবী কত বড়, কত সুন্দর, রঙিন। কিন্তু আমার এই জীবনটা কেন এত বেঙ্গিন? এত দুঃখ দুর্দশা নিয়ে বাঁচা যায়? পৃথিবীর সব কষ্ট যেন আমায় এসে ধরে। সকল বিপদ যেন আমার চারপাশেই ঘোরে। শৈশব গিয়েছে দুঃখে দুঃখে। কিশোরও গেল তাই। বিয়ে হলো। সংসার হলো। সুখ হলো না। সুখ আসে জীবনে বাতাস হয়ে। গায়ে লাগিয়ে চলে যায়। যেই দুঃখ সেটাই রয়ে যায়। দিন শেষে কখনোই স্থায়ী হয় না কিছু। মোদ্দা কথা দুঃখ আমার চিরসঙ্গী। ইদানিং ভীষণ ক্লান্ত আমি। স্বার্থপর এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিলাম কেন? জন্ম নিলেও কেন বড় ঘরের শিক্ষিত, সুন্দরী হয়ে এলাম না? পাখি হয়ে কেন জন্ম নিলাম না আমি? ছোট্ট একটা পাখি হতাম। নীল আকাশে উড়ে বেড়াতাম। অথবা হতাম একটা সুন্দর প্রজাপতি। ফুলে ফুলে উড়ে বেড়াতাম। দুনিয়ার এই বিষাক্ত পরিবেশ আমায় উঠে পারত না। আমি মুক্ত, স্বাধীন হয়ে থাকতাম। মন চাইলে দূরে কোথাও চলে যেতাম। কোনো পিছুটান থাকতো না।
কোনো চিন্তা আমায় গ্রাস করতে পারত না। বসে পড়ি মাটিতে, দুহাতে মাটি মাখি, ছুঁয়ে দেই, শুয়ে পড়ি খালি মাটিতেই, সোজা হই, আকাশ পানে তাকাই, খোলা চুল আমার চারপাশে ছিটিয়ে পড়েছে, মুচকি মুচকি হাসি আমি, চোখ বুজি, লম্বা শ্বাস নেই, বাতাসে মিষ্টি ফুলের সুঘ্রাণ ভেসে আসে, সম্ভবত রজনীগন্ধার ঘ্রাণ এটা। আচ্ছা, আমার কি মতারা চিহ্নরে যাওয়া উচিত? বেঁচে থেকে কোনো লাভ নেই, জীবনের কোনো ছন্দ নেই, কোন আশায়, কোন লক্ষ্যে বাঁচব আমি? প্রতিটি মানুষের বেঁচে থাকার একটা ছন্দ থাকে। আমার ছন্দ হারিয়ে গেছে অতলে, গভীরে। উঠে বসি, হাঁটুতে মাথা মুড়ে শুয়ে থাকি, কত বিষাক্ত স্মৃতি ভাসে চোখে, কত অবহেলা, কত অনাচার এই আমাকে ঘিরে। আচ্ছা, আমি চলে গেলেই কি সব শান্ত হবে? পৃথিবী মুক্তি পাবে? হয়তো তাই। উঠে দাঁড়াই, ধীরে ধীরে হেঁটে আম গাছের বাগানে যাই। অসংখ্য জোনাকি পোকা আমায় ঘিরে ধরে। একটা বড় গাছের সামনে দাঁড়াই, মাথা উঁচিয়ে গাছটা দেখি সম্পূর্ণ। এই তো আমার শান্তি, আমার মুক্তির পথ আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা ডাল পাই নিচু, গা থেকে ওড়না খুলে সেই ডালে ছুঁড়ে দেই। চারপাশে তাকিয়ে একটা উঁচু মাটির ঢিবি পাই, সেখানে দাঁড়িয়ে ওড়নাটি প্রস্তুত করি। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেই, যেই না গলায় দিতে যাব অমনি ছেলের ডাক ভেসে আসে। ছেলে, আম্মু আম্মু বলে কাঁদছে আর ডাকছে, এদিকেই আসছে। দ্রুত ওড়না খুলি আমি, বাড়ির দিকে দৌড় লাগাই। ছেলে আমায় জড়িয়ে ধরে বলে, কোথাও যেও না আম্মু, বাবা চলে গেছে, তুমি যেও না। আমি ভয় পাই, মায়া হয় বড্ড। এ কি করতে যাচ্ছিলাম আমি? বাচ্চা দুটোর কথা একবারও ভাবলাম না। আমার কিছু হলে ওদের কি হবে? আমিও না আকাশের মতো স্বার্থপর হয়ে যাচ্ছিলাম, নিজের চিন্তা করছিলাম শুধু। ঘরে আসি ছেলে নিয়ে, শুয়ে পড়ি বিছানায়, প্রচণ্ড ক্লান্ত থাকায় চোখটা লেগে আসে। স্বপ্নে দেখি এক ফুলের বাগানে বসে আছি আমি, পরনে কি সুন্দর পোশাক, চারপাশে কত পাখি, প্রজাপতি ও ফড়িং। আমি হাসছি মনের আনন্দে, সবকিছু নতুন লাগছে। আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে, আমি ঘুরছি, এক গাইবি, নতুন জীবনে স্বাগতম। শুরু হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায়। সুখ বিলাসে প্রস্তুত হও তন্নি। পরদিন সকালের কথা, লতা আপা এসে দরজায় কড়া নাড়ে। আমি সবে বিছানা থেকে নামছি তখন, দ্রুতই দরজা খুলি। আপা হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে বলেন, খবর পেয়েছি বেলা 11টায় বিচার বসছে অফিস মাঠে। আমি আজ কাজে যাব না। যে বাড়ি কাজ করি ওই বাড়ির আপার ছেলে উকিল, উনার সঙ্গে তোমার বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যদি কোনো সাহায্য পাই, তুমি ফোন কাছে রেখো, কল দিলে কথা বলবে, যা হয়েছে সব খুলে বলবে তাকে। আমি জি বলে বাইরে আসি। আপা চলে গেলেন। রান্না করতে হবে কিন্তু হাত উঠছে না আমার। চাচি আমার অবস্থা দেখে নিজের ঘর থেকে ভাত এনে ছেলেকে খাইয়ে আমায় দিল কিছুটা। খেতে চাইলাম না, জোর করলেন চাচি। সবে জ্বর থেকে উঠেছি, এটুকু না খেলে শক্তি পাবো না। বাধ্য হয়ে খেলাম। বেলা 10টা নাগাদ কল এলো আমার ফোনে। দৌড়ে ঘরে গিয়ে নাম্বার না দেখেই রিসিভ করি কল। কণ্ঠ শুনে বুঝি রাশেদ স্যার। তিনি বলেন, আপনি ঠিক আছেন তো তন্নি? কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আমি আপনার পক্ষেই কথা বলবো। আপনার কোনো ভয় নেই। উনার কথাগুলো শুনেই কল কেটে দেই আমি। রাগে গা জ্বলে আমার। লতা আপা আর কল করে না। তিনি আসেন 11টা বাজার মিনিট 10 আগে। বলল, যার কাছে গিয়েছিলাম তাকে পাইনি। ফোনে কথা বলে এসেছি। চলো আমরা বিচারে যাই, যা হবে দেখা যাবে। আমার ভয় হচ্ছিল ভীষণ। আপা সাহস দেয়, ছেলেকে রেখে যাই চাচির কাছে, মেয়েকেও রাখি তার কাছে। উনিও যেতে চেয়েছিল, বয়স্ক মানুষ, যে লাভ কি? তাই আর নেইনি। রিকশাতে বসি, আমি ভীষণ ঘামছিলাম। আপা সাহস দেয় প্রচুর। আমি আপাকে বলি, আপা আমার মনে হচ্ছে এখানে কোনো ষড়যন্ত্র আছে। না হলে আমি যে ওখানে যাচ্ছি ওরা জানলো কি করে? একটু বুঝে শুনে কথা বলতে হবে আমাদের। মনে সাহস রাখো তন্নি। যা বলবে সরাসরি বললে, ঘাবড়ে গেলে চলবে না, শক্ত থাকতে হবে তোমায়। ওখানে গিয়ে পৌঁছে দেখি অনেক মানুষের ভিড়। আমি ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে নিচে নামি। আমায় দেখা মাত্রই শুরু হলো গুঞ্জন। আপা সরাসরি আমার হাত ধরে সকলের মাঝে নিয়ে গেল। অনেকেই আছে দেখলাম। রাশেদ স্যার এক কোণে দাঁড়িয়ে আছে। বিচার কার্যক্রম শুরু হলো। একে একে সবাই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। সব দোষ যেন আমার। স্যারের নামে তেমন কোনো কথাই উঠছে না। এবার আমাদের প্রশ্ন করা হলো। যা ঘটেছে সবটা বর্ণনা দিলাম আমি। প্রত্যেকে আমার কথার প্রতিদ্বন্দ্বিতা করল। আমি নাকি সব মিথ্যা বলছি।
লতা আপা বলেন, ও সত্য কথাই বলছে। ওর কথা ও কাজ পরিষ্কার। কিন্তু এখানে যা ঘটেছে তা পরিষ্কার নয়। সম্পর্ক থাকলেও স্যার আর তন্নির মাঝে ছিল। উনারা এখানে দেখা করতে এলেও বাকিরা জেনেছে কি করে? খবর পেল কোথা থেকে? তন্নি নিশ্চয় পাড়ায় পাড়ায় রটিয়ে আসবে না নিজের দুর্নাম। অর্থাৎ যা হয়েছে রাশেদ স্যারের ওখান থেকেই হয়েছে। স্যারকে প্রশ্ন করা হয় এবার। উনি মিনমিনে স্বরে বলে, আমি ফোনে কথা বলেছিলাম অফিসেই। হয়তো তখনই কেউ শুনে পিছু নিয়েছিল। এটা সম্ভব? অফিসের বস কোথায় কথা বলবে, কার সঙ্গে দেখা করবে সেসব কর্মচারী নজরে রাখবে? পিছু নিয়ে চলেও আসবে? এতই সস্তা সবকিছু? স্যারকে দেখলাম এবার চুপ। উপস্থিত সকলে এবার স্যারের মুখপানে উত্তরের আশায় তাকিয়ে আছে। স্যারকে সবাই মিলে চেপে ধরতেই তিনি বলেন এক জঘন্যতম কথা। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যেন। উনি বলেন, আসলে আমায় তন্নি আসতে বলেছিল। তন্নির সঙ্গে আমার সম্পর্ক ছিল। কাল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার কথা ছিল। তাই তন্নি ওর বাচ্চা সহ এসেছিল দেখা করতে। যেহেতু বিয়ে করার কথা, তাই আমি আমার অফিসের কজনকে বিয়ের সাক্ষী দেওয়ার জন্য সবটা জানিয়েছিলাম। ওরাই হয়তো ছড়িয়েছে বিষয়টা। কিন্তু বিশ্বাস করুন, তন্নির কোনো দোষ নেই। ও বা আমি জানতামও না এমনটা হবে। হলে কখনোই ওখানে দেখা করতে আসতাম না। স্যারের কথা শেষ হতে না হতে উপস্থিত সকলে আমার দিকে তেড়ে আসে। স্যার আসে দৌড়ে, সবার সামনে দাঁড়ায়, আমায় রক্ষা করার মিথ্যা নাটক করে। ব্যথিত কণ্ঠে বলে, প্লিজ ওকে কেউ কিছু বলবেন না। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের কোনো দোষ নেই। রাগে জ্বলে ওঠে আমার গা। উনাকে পেছনে থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই আমি। চিৎকার করে বলি, যা তারা চিহ্ন নো তারা চিহ্ন তারা চিহ্ন রক থাকার। মিথ্যা বলিস কোন সাহসে? তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক? চরিত্রহীন একটা লোক। অসভ্য পুরুষ মানুষ। তোকে জুতো পেটা করা উচিত। স্যার তেড়ে আসতে নিলে সবাই তাকে আটকে দেয়। তিনিও উঁচু গলায় বলেন, কাজটা ঠিক করলে না তন্নি। আমি তোমায় বাঁচাতে চেয়েছিলাম ভালোবাসি বলেই। নিজে মা তারা চিহ্ন র পর্যন্ত খেতে চেয়েছি তোমার জন্য। সেই তুমিই কিনা লোক সমাজে আমায় অস্বীকার করে যা তা বললে। আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে। ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিলাম তোমায় নিয়ে। আমার সম্মান নিয়ে খেলা করলে তুমি। এবার আমিও আর তোমায় নিয়ে ভাবব না। আমি উত্তেজিত হয়ে পড়ি। প্রচণ্ড চিৎকার করি। লতা আপা আমাকে শান্ত করার চেষ্টা করে বলেন, কোনো প্রমাণ আছে এসবের? একটা মেয়ের নামে কোন সাহসে মিথ্যা অপবাদ দিচ্ছেন আপনি? অবশ্যই প্রমাণ আছে। আমার অফিসের প্রতিটি লোক সাক্ষী। তন্নি আমার কাছ থেকে আলাদা সুবিধা পেয়েছে। লোকে একটা খাবার পেলে সে পেয়েছে দুটো। কোনো সম্পর্কই না থাকলে এত কিছু সম্ভব? এছাড়াও উনি আমার সঙ্গে কত জায়গায় ঘুরতে গেছে। আমরা বিয়ের পরিকল্পনা করেছিলাম বেশ আগেই। সেজন্য এক এতিমখানায় অবধি গিয়েছিলাম ওর বাচ্চাদের রাখতে। কিন্তু তন্নি রাজি হয়নি বিধায় ভালোবাসার জন্য ওর বাচ্চা সহই মেনে নিয়েছিলাম আমি। আপনারা বিশ্বাস না করেন সেই এতিমখানার মহিলাকে ডাকুন। তিনিই বলুক তন্নি আমার সঙ্গে গিয়েছিল কিনা। এছাড়াও আমরা রেস্টুরেন্টে দেখা করেছি, ওর বাড়ির পাশে দেখা করেছি। অনেকে আমাদের দেখেছেও। বিষয়টি ছড়িয়ে যাচ্ছিল বলেই কিন্তু আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এখন এত মানুষ দেখে তন্নি পল্টি মারছে। যদি ওর সঙ্গে আমার সম্পর্কই থেকে না থাকে, শুধুমাত্র আমার কথায় কেন ভরসন্ধ্যায় নির্জনে দেখা করতে আসে? এছাড়াও আমার ফোন চেক করুন। অসংখ্য কল লিস্ট আমাদের। প্রতিনিয়ত কথা হয়েছে আমাদের। সাধারণ একজন কর্মচারীর সঙ্গে মানুষ এত কথা বলে? অন্যদের জিজ্ঞেস করুন তাদের সঙ্গে আমার এত কথা হয় কিনা। রাত বিরাতে যখন সময় পেয়েছি কথা বলেছি। সম্পর্ক না থাকলে কথাই বা বলেছে কেন? দেখাই বা করল কেন? আজ সকালেও কথা হয়েছে আমাদের। বিশ্বাস না করলে উনারই ফোন চেক করুন। ভালো না বাসলে কেন আমি উনার দোষ নিজের কাঁধে নেব? ডেকেছিল তো উনি আমায়। শুরুতেই এ কথা বলে কিন্তু আমি কাটিয়ে যেতে পারতাম। কিন্তু আমি তা না করে ওকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি চিৎকার করে, সব মিথ্যা, বলতে লাগলাম। কেউ শুনছে না আমার কথা। বিচারের লোকেরা বলছে, সত্যিই তো। ছেলেটার কথায় যুক্তি আছে। লতা আপা কিছু বলতে চেয়েও পারছে না। সবাই মিলে মিথ্যা সাক্ষী দিচ্ছে আবারও। কেউ কেউ বলছে আমাদের অপ্রস্তুত অবস্থায়ও নাকি দেখেছে। আরও কত কি। সম্পূর্ণ দোষটা এলো আমার ঘাড়ে। আমিই টাকার লোভে রাশেদের সঙ্গে সম্পর্ক করেছি। এবার ঝামেলা হওয়ায় প্রতারণা করেছি ভালোবাসার নাম করে। আমি অর্থলোভী, চিটার, চরিত্রহীন একটা মেয়ে। এটাই আমার ব্যবসা। সম্পর্ক করে অর্থ লুটি। ধনী ছেলেদের ফাঁসাই। এবার আর বিয়ে নয়। গালে কালি মাখবে আমার। লতা আপা প্রতিবাদ করে। কোর্টে যেতে চায়।
এই বিচার মানবে না বলে জানায়। আমায় নিয়ে টেনে বেরিয়ে আসতে লাগে। আমি অনুভূতিহীন মৃত মানুষের মতো শুধু টানাটানি সহ্য করছি। কোথা থেকে দুটো মহিলা এসে আমার গায়ে কাদা ছুঁড়ে মারে। গলায় ও পেটে আসে লাগে। প্রচণ্ড ঝামেলা তৈরি হয়। মাতারা চিহ্ন রাতারা চিহ্ন মাতারা চিহ্ন রির পর্যায় হয়। যে যার মতো পালিয়ে যেতে লাগে। সুযোগ পেয়ে আপা আমায় ছো দিয়ে রিকশায় উঠিয়ে দেয়। রাস্তা দিয়ে যাই, আর যে দেখে সেই বলে দুশ্চরিত্রা। বাড়ি পৌঁছি অমন ভাবেই। বস্তিতে ঢুকেই জ্ঞান হারাই। পানি ঢালে কজনে। পুরো বিষয় ছড়িয়ে গেছে। আমায় নিয়ে বিচার হয়েছে এটা সবাই জেনে গেছে। যারা বাচ্চা পোড়াতো তারা এসে বলে, এর কাছে আর ছেলে মেয়ে পোড়াবো না। ইনি নিজেই নোংরামো করে বেড়ায়। আমাদের বাচ্চাদেরও তাই শেখাবে। সবই শুনি আমি। আমার নামে চারপাশে চিৎকার হচ্ছে। আলিফ দৌড়ে আসে কাছে। আমায় ধাক্কিয়ে বলে, আম্মু ওরা কি বলছে? তুমি নাকি ধরা পড়েছ। সবাই বলছে তোর মা ধরা পড়েছে। তুমি কি চুরি করতে গিয়েছিলে আম্মু? তোমার গায়ে কাদা কেন? লোকে তোমায় ধরে কি মেয়ে তারা চিহ্ন রে তারা চিহ্নছে কালকের মতো? ছেলের কথার কোনো জবাবই দিতে পারি না আমি। লতা আপা ছেলেকে ধমক দিয়ে সরিয়ে দেয়। আমায় পানি ঢালে। মহিলারা মিলে ঘেরাও করে সেখানেই গোসল করিয়ে দেওয়া হয়। কাপড় বদলে আপা আমায় ঘরে নিয়ে আসে। বিছানায় বসিয়ে পানি খেতে বলে। আমি খাই না। কাঁদছিও না। নিশ্চুপ বসে আছি। আপা কাঁদতে বলে। শরীর ধরে ঝাঁকায়। বাধ্য হয়ে থাপ্পড় পর্যন্ত বসায় গালে। তবুও কাঁদি না আমি। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। বস্তির মাঝে আমায় নিয়ে নানান কথা হচ্ছে। বেশিরভাগ আমার বিপরীতে কথা বলছে। আমায় ভালো ভেবেছিল। আমি আসলে ভীষণ বাজে। আগের সম্পর্কের জের ধরেও দোষ দেয় আমারই। আমার জন্যই নাকি আমার সংসার ভেঙেছে। আমি খারাপ। প্রতিটি কথাই কানে আসে আমার। ঘরের সামনে দিয়েই বলছে এসব। কানে তো আসবেই। প্রতিবাদ করি না আমি। মনে মনে সৃষ্টিকর্তাকে শুধু ডাকছি আমার কিছু হয়ে যেতে। অথবা মাটি ফাঁক হোক। আমি ঢুকে যাই। ছেলে মেয়ে কারো চিন্তাই আর নেই আমার মনে। জানেন, লোকে আমার মৃত মা বাবা নিয়ে পর্যন্ত বাজে কথা বলছে। যারা তাদের দেখেও নি কোনোদিন তারাই বলছে আমার মা নাকি নোংরা কাজ করত। এজন্য আমি এমন হয়েছি। অথচ আমার মা ছিলেন হাফেজা। বাবাও ভীষণ ধার্মিক। সন্তান হিসেবে ইচ্ছে ছিল মৃত মা বাবার নাম উজ্জ্বল করব। আজ কিনা আমার জন্যেই আমার নিরাপরাধ মা বাবাকে লোকে এত বাজে কথা বলছে। লতা আপার মেয়ে ঘরে আসে। এসে তার মাকে বলে, মা আলিফের মায়ের কি হয়েছে? বাইরে সবাই বলছে ওর মা বাজে মহিলা। ওর মায়ের সঙ্গে যেন আমরা আর না মিশি। তাহলে নাকি আমরাও খারাপ হয়ে যাব। উনি কি করেছে মা? খারাপ কেন হলো? আমি মেয়েটাকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলি, আসলেই আমি ভীষণ বাজে মা। তোমরা আমার থেকে দূরে দূরে থাকবে। কেমন? আপা বলেন, তুমিও না বাচ্চা হলে তন্নি। বাচ্চাদের কথায় কান দিতে আছে? আপা তার মেয়েকেও ধমকে সরিয়ে দেয়। আমি বলি, কজনকে থামাবেন আপা? কজনকে ধমকাবেন? চামড়ার মুখ ঠেকানো যায় না আপা। সে তোমার ভাবতে হবে না। এক গ্লাস পানি খাও। পানি খেলে মাথা ঠান্ডা থাকে। আমার হাতে গ্লাস ধরিয়ে দেয় তিনি। কাচের গ্লাস। পানি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি আমি। গ্লাসে নিজের মুখ দেখা যায়। কেমন বিশ্রী একটা চেহারা। ঘৃণা লাগে আমার। পানির গ্লাসটা চেপে ধরে নিজের মাথাতেই আঘাত করি। আমার এমন কাণ্ডে সবাই হতভম্ব। কেউ আশা করেনি এমনটা। গ্লাস ফেটে যায়। কাঁচ ছড়িয়ে পড়ে। আমি আবারও সেটা দিয়ে মাথায় আঘাত করতে নিলে আপা আর চাচি ও একজন মহিলা মিলে আটকে দেয়। এবার আঘাত করলে কাঁচ বিঁধে পড়তো মাথায়। হয়তো আর বাঁচতাম না। এটাই আমি চাই। শব্দে মেয়ে আর ছেলে সে কি কান্না ভয়ে। লতা আপা গ্লাস কেড়ে নিয়ে ফেলে দেয় বাইরে। মাথা ঝেড়ে দেয়। দু জায়গায় কেটে গেছে। রতারা চিহ্ন তো গড়িয়ে পড়ছে চুলের ভেতর দিয়ে। চাচি দ্রুতই মলম এনে লাগিয়ে দেয়। কিন্তু আমি কোনো ব্যথাই পাচ্ছি না। আঘাতটাকে অনুভবই করতে পারছি না। আপা বোঝায়, ছেলে মেয়ে আছে। ওরা ভয় পাচ্ছে। পাগলামো করো না। ধৈর্য ধরো। ধৈর্য কথা শুনে হাসি আমি। এই মুহূর্তে এই কথাটা ভীষণ হাস্যকর লাগছে আমার কাছে। এরই মাঝে এলো বেশ কিছু লোক ও মহিলা। সঙ্গে অফিসের অনেকে। প্রচণ্ড চেঁচামেচির শব্দ। বস্তির লোক সব জড়ো হয়েছে। বস্তির মাঝে সবাই আমার বিরোধিতা করতে এসেছে। আমায় এই এলাকা ছাড়া করতে এসেছে। লতা আপা আমায় ও চাচিকে ভেতরে বসিয়ে রেখে বাইরে আসে। সবাই মিছিল করছে রীতিমতো। আমায় তারা সরিয়েই ছাড়বে। আমি সমাজের কীট। এখানে থাকলে আরো ছেলের জীবন নষ্ট করব। স্যার নাকি আমার জন্য মরতে গেছে। লতা আপা বলেন, তন্নি কি মরতে বলেছিল আপনাদের স্যারকে? সবাই বলে, ওর জন্যই তো এমন হলো।
ও প্রতারণা না করলে বেচারা এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিত না। স্যার নাকি হাসপাতালে ভর্তি। আপা বলেন, তন্নি আর ওখানে যাবে না। উনার আশেপাশেও যাবে না। ওরা বলে, তা হবে না। ওই মেয়েকে এই এলাকা ছাড়া করতে হবে। আজ একটা ছেলের জীবন নিয়ে খেলেছে, কাল আরেকজনের সঙ্গে এমন করবে। ওকে এলাকা ছাড়া করলে একটা উপযুক্ত শিক্ষা পাবে, সারা জীবন মনে রাখবে। আপা বলেন, এভাবে বললেই হয় নাকি? এটা আমাদের বস্তি, আমরা ওকে রাখব। তখন হলো আরেক ঝামেলা। বস্তিটা যেহেতু একটা এলাকার মাঝেই, তাই এলাকার সকল ব্যক্তিবর্গ বলল, যদি তন্নিকে এখান থেকে না সরানো হয় আমরা বস্তি উৎখাত করব। প্রয়োজনে পুলিশ সহ গুন্ডা লেলিয়ে দেব। এবার দেখলাম ভয় পিছিয়ে গেল সকলেই। টাকাওয়ালা মানুষেরা, বস্তির গরিব মানুষেরা এদের সঙ্গে পারবে না। সঙ্গে কম শিক্ষিত দিন এনে খাওয়া মানুষেরা ঝামেলা বোঝে না। তবুও কজনকে দেখলাম আইনের সহায়তা নেওয়ার কথা বলল। অমনি এক লোক তাদের ডেকে বলছে, পরের জন্য বেশি ঝামেলা করতে যেও না। এমন কাদায় ফেলবো যে উঠতে পারবে না। কেস করবে, লড়বে, টাকা আছে? উকিল খরচ তোমার আছে নাকি তোমাদের তন্নির আছে? পুঁটি মাছ তোমরা, শুধু শুধু বোয়াল মাছের চোখে ধরা পড়ে লাভ আছে? এর চেয়ে যেমন শান্তিতে আছো তেমন থাকো। ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগে সকলে। নিজের খেয়ে কেই বা পরের মোশতারায়? তাও এই বস্তির মানুষগুলো আমার জন্য দুটো কথা বলেছে। লতা আপা ছাড়ছে না হাল, তিনি তর্ক করছে। এক সাহেবী বেশে লোক এগিয়ে এসে বলল, তোমার স্বামী আমার ভাড়ার রিকশা চালায় না? রিকশা চালকের বউ হয়ে এত বড় বড় কথা বলছো? স্বামীর রিকশাটা চলে গেলে কি করবে? কি দিয়ে চালাবে সংসার? পেটে পাথর বেঁধে থাকতে হবে। না খেয়ে থাকলে তন্নি এসে খাবার দেবে না। নিজের চিন্তা নিজে করো, ঝামেলায় জড়িয়ে বিপদ ডেকে এনো না। বড় মাথারা জড়িয়ে আছে এখানে। তোমাদের বস্তির মানুষের চোপা পেরে উঠবে না কখনোই। এক ব্যাগ টাকা ছড়ালে সবার মুখ বন্ধ হবে। সুতরাং সরে দাঁড়াও, আমাদের কাজ আমাদের করতে দাও। লতা আপার স্বামীকে দেখলাম দূরে দাঁড়িয়ে ইশারা করছে চুপ করতে। পরিস্থিতি হাতের নাগালে যেতে দেখে চাচি বেরিয়ে এসে হাত জোর করল সবার সামনে। বলল, দয়া করে মেয়েটাকে মুক্তি দিন। যা হওয়ার হয়েছে, ও শাস্তি পেয়েছে, এবার তো অন্তত রেহাই দিন। মেয়েটা এতিম, কেউ নেই আমরা ছাড়া। দুধের বাচ্চা নিয়ে কোথায় যাবে মেয়েটা? একটু দয়া করুন আপনারা। এক লোক বলেন, এসব পাপ করার আগে ভাবা উচিত ছিল। এখন পাপ যেহেতু করেছে শাস্তি পেয়েছে আরও পাবে। চূড়ান্ত শাস্তি হবে ওর। আপনার বেশি দরদ হলে আপনাকে সহ তাড়ানো হবে। আপনার দোকান ঘরটা কিন্তু আমার জায়গার ওপর। গরিব বলে ছাড় দিয়ে রেখেছি। বেশি ক্যাচাল করলে দোকান উঠিয়ে দেব কিন্তু। ভিক্ষা করেও ভাত পাবেন না তখন। চাচি চুপ গেল। এরই মাঝে আসে খালা। তিনিও অনুরোধ করে বলে, মেয়েটা বড্ড ভালো, আপনারা ওকে ছেড়ে দিন। ওর সঙ্গে এত বড় অন্যায় করবেন না। একজন মহিলা বলেন, এই এলো আরেক চামচা। এ এসেছে নীতির কথা বলতে, যার নিজের নীতিই ঠিক নেই। লতা আপাকে আর চাচিকে সবাই যাতা বলতে লাগলো। আমার খারাপ কাজের সঙ্গে নাকি তারাও যুক্ত। এবার আর চুপ থাকলাম না আমি। মেয়েকে কোলে উঠিয়ে বের হলাম ঘর থেকে। চাচি দৌড়ে এসে বলে, তুমি কেন বের হলে তন্নি? ঘরে যাও, আমরা দেখছি তো। আমি জবাব দিলাম না কোনো। সোজা হাঁটলাম, ছেলের হাত ধরলাম। লোকে প্রচণ্ড চিৎকার শুরু করল। আমায় বাজে কথা বলল। এক এক জনের একের কথা। আমি প্রতিবাদ করলাম না তাতেও। রাস্তার দিকে হাঁটা ধরলাম। লতা আপা আর চাচিও আমার পিছু পিছু আসতে লাগলো। আমায় ডাকছে ভীষণ, কিন্তু শুনছি না আমি। কজন ছেলে আমায় নিয়ে হাসাহাসি করতে লাগে। ঢিল ছুঁড়ে মারে গায়ে, পিঠে লাগে ভীষণ। ছেলের গায়ে লাগে দুটো। ছেলে ব্যথায় আর্তনাদ করে ওঠে। তবুও হাঁটি আমি। মেইন রাস্তায় আসি। কজন মহিলা আমায় দেখে ফিসফিস করে বলে, দেখ এটা সেই তন্নি। অফিসের স্যারের সঙ্গে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে। মেয়েটা একেবারেই লজ্জা ছাড়া, না হলে দেখ এখনো রাস্তা দিয়ে হাঁটছে। আমি হলে কখন গলায় দতারা চিহ্নই দিতাম। এই মেয়ে বাচ্চা দুটোর জীবনও নষ্ট করছে। কলঙ্কের দাগ একবার গায়ে লাগলে সারা জীবন থাকে। বাচ্চা দুটো যখন বড় হবে মায়ের জন্য লোকসমাজে মুখ দেখাতে পারবে না। সবাই বলবে নষ্টা মহিলার ছেলে মেয়ে। পুরো ভবিষ্যৎ শেষ বাচ্চাগুলোর। আমি তাকালাম তাদের দিকে, তারা আমার তাকানো দেখেই চলে গেল। ছেলের দিকেও তাকাই একবার, ফ্যালফ্যাল করে বাচ্চাটা চেয়ে আছে আমার দিকে। একটা রিকশা পেলাম সামনে, তাতেই উঠে বসি। লতা আপা আর চাচি দৌড়ে আসতে লাগে। আমি রিকশাওয়ালাকে রিকশা ছাড়তে বলি। রিকশা চলতে শুরু করে। চাচি ও আপা আমায় ডাকে চিৎকার করে, থামতে বলে। আমি থামি না।
পেছনে থেকে আপা উচ্চস্বরে বলে, তোমায় ফিরতে হবে তন্নি। যজ্ঞ সম্মান নিয়ে ফিরবে। যারা আজ তোমায় পাথর ছুঁড়ে তাড়িয়ে দিল, তারাই যেন তোমায় ফুল দিয়ে বরণ করে। কিছু পাপীর কথার জবাব দিতে হবে তোমায়। কাজ দিয়ে দেবে সেই জবাব। যে কলঙ্কের বোঝা কাঁধে নিয়ে আজ বস্তি ছাড়লে সেই কলঙ্কই যেন তোমার জীবনে সম্মানের রাস্তা তৈরি করে দেয়। আমরা তোমার অপেক্ষায় থাকব তন্নি। আপার কথাগুলো আমার কানে ঝনঝন করে বাজে যেন। রাস্তা দিয়ে যত যাই লোকে আমায় হাত দিয়ে ইশারা করে করে বাজে কথা বলে। কেউ বলে, এমন মেয়ে আমার ঘরে হলে নিজ হাতে তারা চিহ্ন ন করতাম। জন্মের সময় এর মা বাবা ভুল করেছে গলায় লবণ না দিয়ে। তখন মরে গেলে অন্তত আজ এই করুণ পরিণতি হতো না। এই মেয়ে শুধু নিজের না, বাচ্চার জীবন ও নষ্ট করেছে। ওর জন্য ওর বাচ্চারা ভালোভাবে বাঁচতে পারবে না কোনোদিন। মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি শুধু হাসি সামান্য। কিচ্ছু বলার নেই। রিকশা চলে। চালক জিজ্ঞেস করে কোথায় যাবেন? আমি বলি সামনে। আরো সামনে যাই। চালক আবারও শুধায় কোথায় যাবেন? আমি বলি, আরো সামনে। অনেকটা পথ পাড়ি দেই আমরা। ছেলে চুপচাপ বসে আছে পাশে। এক পর্যায়ে রিকশা চালক বিরক্ত ও ক্লান্ত হয়ে রিকশা থামায়। এত দূর এসেছি যে ওনার বাড়ি যেতে লস হয়ে যাবে। কোনো যাত্রী পাবে না ওখানকার। তিনি চোখ গরম করে বলেন, পাগল নাকি আপনি? কোথায় যাবেন বলেন না কেন? শুধু সামনে সামনে করেন। আর কত সামনে যাব? আপনাকে সামনে নিতে গিয়ে আমার পুরো গাড়ির চার্জ প্রায় শেষ। এবার বাড়ি পৌঁছাতে পারলে হয়। আপনার কোনো ধারণা আছে কতদূর এসেছি? আপনাকে রিকশাতে তোলাই ভুল হয়েছে আমার। এবার জরিমানা দিন। যাওয়া আসা দুটোর ভাড়াই দিতে হবে আপনায়। দিন 400 টাকা। আমি কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে থেকে ওনার প্যাচ খুললাম। ভেতরে 200 টাকা মাত্র। এটাও তটিনী দিয়েছিল ছেলেকে। এই টাকাটাই বাড়িয়ে দিলাম তার নিকট। লোকে মহা রাগান্বিত। পুরো টাকা না নিয়ে কিছুতেই যেতে দেবে না আমায়। বাধ্য হয়ে নিজের ফোনটা বের করলাম, সিমটা খুলে ছুঁড়ে পুকুরে ফেলে দিয়ে ফোনটা তাকে দেই। তিনি এপিঠ ওপিঠ করে বলেন, ভালো ফোনই দেখছি। বিক্রি করলে 400-500 হয়ে যাবে। ঠিক আছে এবার আপনি যান। উনি মনের সুখে গান গাইতে গাইতে চলে যায়। আমি তার যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলি। স্বার্থ ছাড়া এ দুনিয়ায় কেউ চলে না। ছেলের হাত ধরে হাঁটা ধরি। অনেকটা হাঁটি। ছেলে পায়ের ব্যথায় ঝুঁকে ঝুঁকে হাঁটছে। বারবার প্রশ্ন করছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসে প্রায়। মেয়েও কাঁদছে। আমার চোখ ভারী হয়ে আসছে ধীরে ধীরে। মৃত্যু যেন অতি নিকটে। কিন্তু না, দায়িত্ব পালন না করে মরব না আমি। আরও হাঁটলাম। এক পর্যায়ে ছেলেকে টেনে টেনে নিয়ে হাঁটলাম। পায়ে ফোসকা পড়ে গেছে মা ছেলে দুজনেরই। এর মাঝে আমার খালি পা। অদূরে একটা অনাথাশ্রম বা এতিমখানা দেখলাম। মুখে কিঞ্চিত হাসি ফোটে আমার। পা চালিয়ে সেদিকেই গেলাম। ছেলেকে বললাম দ্রুত হাঁটো। বাড়ি পেয়েছি। আশায় আশায় ছেলেও যথাসাধ্য জোরে হাঁটে। ওখানে প্রবেশ করি আমি। খুবই শুনশান। মাত্র কজন মানুষ বসে আসে। বড় ছোট ছেলে মেয়েরা খাচ্ছে, পড়ছে। আমার ছেলে ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ে। আমায় দেখে এক মহিলা এগিয়ে আসে। পরিচয় দিয়ে বলেন, আমি পারভিন। এই এতিমখানা সহকারী পদে আছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার দুটো ছেলে মেয়ে আছে। আপনাদের এখানে রাখবেন? আমার না কোনো যাওয়ার জায়গা নেই। আপনারা নিয়ে নিন ওদের। আমি চলে যাব। কোনো দাবি নিয়ে আসব না। ওরা এতিম। মহিলাটি হয়তো একটু অবাকই হলো আমার কথায়। বলল, আপনি তো বেঁচে আছেন। তাহলে ওরা কিভাবে এতিম হয়? আর বাবা কোথায় ওদের? ওদের বাবা বিয়ে করেছে ওদের ঠকিয়ে। বাবা থেকেও নেই। আমিও থাকব না। আপনি ওদের রাখলে আমি নিশ্চিন্তে চোখ বুজব। আমি এই দায়িত্ব পালনের জন্য বেঁচে আছি। ওদের কারো হাতে তুলে দিয়ে আত্মহত্যা করব আমি। আমি ভীষণ ক্লান্ত। আমি এবার মুক্তি চাই। মহিলাটি বিস্ময় চোখ দুটো বড় বড় করলেন। আমি মেয়েকে কোনোমতে তার হাতে তুলে বাইরে ছুট লাগালাম। মহিলা চিৎকার করে বলে, উনাকে ধরো কেউ। উনি ঠিক নেই। সবাই পিছু নেয় আমার। পারভিন মহিলাটিও মেয়েকে কার যেন কোলে দিয়ে ছুটে আসে। রাস্তা দিয়ে একটা বড় ট্রাক আসছিল। অন্ধকারের মাঝে আমি সেই ট্রাকের সামনে দাঁড়াই। ড্রাইভার হঠাৎ আমায় দেখে ব্রেক করতে চেয়েও পারে না। হর্ন দেয়। অনেকটা কাছে চলে আসে ট্রাকটি। মনে মনে ছেলে মেয়ের ছবি ভেসে ওঠে চোখে। সৃষ্টিকর্তার নাম নেই। যেই না ট্রাকটির সঙ্গে আমার লাগতে যাবে তার আগেই কেউ হাত ধরে জোরে টান দেয়। দূরে ছিটকে পড়ি আমি। জ্ঞান হারাই সঙ্গে সঙ্গেই। এরপর কি হয়েছে কিচ্ছু জানি না। প্রায় মাঝরাতে জ্ঞান ফেরে আমার। গায়ে প্রচণ্ড জ্বর। পাশেই দেখি সেই পারভিন নামের মহিলা ও আমার ছেলে বসে আছে। আমায় তাকাতে দেখেই মহিলাটি প্রচুর বকে আমায়।
তিনিই বাঁচিয়েছে আমায়। কি হয়েছে জানতে চায়। আমি কাঁদতে কাঁদতে সবটা বলি তাকে। সব শুনে তিনি নিজেও চুপ। চোখ দিয়ে পানি টলমল করছে। উঠে দাঁড়িয়ে আমার পিঠে হাত রেখে বলে, সত্যিই অনেক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তোমার সঙ্গে। তোমায় বলার মতো ভাষা নেই। তবুও বলবো ধৈর্য ধরো। এপার তো তোমার এমনিই নেই। ওপারও বিসর্জন দিও না। সব ভুলে যাওয়া যদিও সম্ভব নয়, তবুও বলছি আজ থেকে সব ভুলে যাও। জীবনকে সুযোগ না কাজে লাগাও। আজ থেকে তুমি এখানে থাকবে। তোমার কোনো অতীত নেই। তোমার আছে শুধু একটা ভবিষ্যৎ, যা তোমার ছেলে মেয়ে ও নিজেকে ঘিরে। অতীতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করো আজই। তুমি এখানে থাকবে আমার বোন হয়ে। আমি তোমার বড় আপা। আমার সহকারী হয়ে থাকবে। কাজ করবে, খাবে, ঘুমোবে, ব্যাস। বাকি যা করার ধীরে সুস্থে করবে। তুমি কি রাজি আছো? আমি কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে তাকাই তার দিকে। এতিমখানার প্রতিটি মানুষের সঙ্গে আমি পরিচিত হই। ওখানকার বাচ্চারা আমার সঙ্গে বেশ ভাব জমায়। খুবই মিশুক ছেলে মেয়ে। বড় অনেক মেয়েরা আছে সেখানে। তারা আমার বিষয়ে জেনে আমায় সাহস দেয়। তন্নি, মা বলে ডাকে আমায়। আমি তাদের কাছে অনুরোধ করি আমি গোসল করতে চাই। মূলত অতীত জেরে ফেলতে চাই শরীর থেকে। নিজেকে খুবই নোংরা লাগছে আমার। পবিত্র হতে চাই। উনারা রাজিও হয়। আমার শরীর ভীষণ ফুরবল ও আঘাতপ্রাপ্ত ছিল। তাই পারভিন আপা নিজ দায়িত্ব আমায় গোসল করিয়ে দেন। পুরনো কাপড় সহ কানের একটা দুল ও চুলের ক্লিপ খুলে ফেলে দেই। শুধু ফেলে দেই না, আগুনে পুড়িয়ে দেই। উনাদের দেওয়া পোশাক পরি আমি। রাতের খাবারে সবাই আমায় নিয়ে যায়। খেতে চাই না আমি। সকলে এক লোকমা করে মুখে তুলে খাইয়ে দেয়। কত যত্ন করে আমায়। চুল শুকিয়ে গেলে তেল দিয়ে দেয় মাথাতে। বেনি করে দেয়। মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট বাচ্চার মতো যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়। আমার ছেলেকেও ভীষণ যত্ন করে ওরা। মনে ভরসা পাই এবার হয়তো সত্যিই আমার জীবনের নতুন কোনো মোড় আসবে। গভীর ঘুমে আচ্ছন্ন আমি। মাথার ওপর ফ্যান ঘুরছে। হঠাৎই ঘুম ভেঙে হুড়মুড়িয়ে উঠি। সামনেই দেখি পারভিন আপা বসে আছেন। আমায় উঠতে দেখে মুচকি হেসে বলেন, ঘুম ভেঙেছে? বেলা হয়েছে অনেক। খেয়ে নাও চলো। ফ্রেশ হও। তোমার ছেলেকে খাইয়ে দিয়েছি। বাচ্চাদের সঙ্গে খেলছে সে। মেয়ে আমাদের এখানকার মেয়েদের কাছে। ওরা কোলে নিয়ে ওদের রুমে গেছে। তুমি খেয়ে মেয়েকে নিও। উঠলাম বিছানা ছেড়ে। হাত মুখ ধুয়ে খাবার খেলাম। পারভিন আপা আমায় নিয়ে বাইরে এলো। এতিমখানা ঘুরে ফিরে দেখতে লাগলাম। প্রতিটি ঘর ভীষণ সুন্দর ও সাজানো। বড় বড় ঘরে ছোট করে করে বিছানা পাতা। প্রতিটি ঘরে বেশ কজন মেয়েরা থাকে। এখানে বেশ কিছু শিফট করা। যেমন, ছেলেদের ক্ষেত্রে ছোট ছেলেরা এখানে থাকে। কত বছর হলে যেন ওদের অন্য এতিমখানায় দিয়ে দেওয়া হয়, যেখানে শুধু ছেলেরাই থাকে। মেয়েরা ছোট থেকেই এখানে থাকে। প্রাপ্ত বয়স্ক হলে সে যদি বলে বিয়ে করবে, তাহলে এতিমখানা থেকেই পাত্র দেখে বিয়ে দেওয়া হয়। মা বাবা ছাড়া এতিম মেয়েগুলোর বিয়েই বা দেবে কে? অনেকে আবার বাহিরে পড়তে চায়। সুযোগ সুবিধা পেলে তাদের পাঠানোও হয়। তবে এক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়। এটাকে এক প্রকার মহিলা এতিমখানা বলে। এতিমখানার পাশাপাশি এর ভেতরেই শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সংস্থা থেকে বইসহ যাবতীয় যা লাগে লেখাপড়ায় তা পাঠানো হয়। বেশ কিছু ফান্ড আছে সহযোগিতা করার জন্য। বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভের জন্য আলাদা শিক্ষকেরা আছে। যারা কজন এখানেই থাকে, আবার কেউ কেউ বাইরে থেকে আসে। যারা এখানে থাকে, মাস শেষে বেতন থেকে নির্দিষ্ট কিছু অর্থ খাওয়া ও থাকা বাবদ দিয়ে থাকেন। এখানে মুসলিম হিন্দু দুই ধর্মের মানুষই আছে। ভীষণ মিশুক তারা। দেখে মনে হয় একটা পরিবার। কমবেশি সবার সঙ্গে পরিচিত হই আমি। এতিমখানার বাইরের দিকটাও ঘুরে দেখি। পরিবেশ ভালো। কথাবার্তা, চালচলন থেকে শুরু করে আচার ব্যবহার ভীষণ মার্জিত। পারভিন আপা মানুষটা অমায়িক। তার বিষয়ে না বললেই নয়। সবসময় একটা মার্জিত বেশে থাকেন তিনি। ওপর পদের হয়েও সবার সঙ্গে কি সুন্দর ভাব। ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো দেখেন। আমার ছেলেকে ওখানে ভর্তি নেন তিনি। উনার একার ওপর বেশি দায়িত্ব ছিল বিদায় আমায় কাজে নিয়েছিলেন তিনি সহকারী হিসেবে। সম্পূর্ণ নিজ দায়িত্বে আমায় কাজে রেখেছেন। অর্থাৎ আমার কোনো দায়ভার এতিমখানার ম্যানেজিং কমিটি পালন করবে না। আমার বেতন থেকে শুরু করে যাবতীয় সব তিনিই দেখবেন। প্রথম দিন এসেই ভীষণ ভালো লাগে আমার। পারভিন আপা নিজে সব কাজ আমায় বুঝিয়ে দেন। তেমন কিছুই না, শুধু তার সঙ্গ দেওয়া, এটা সেটা এগিয়ে দেওয়া ও সৎ পরামর্শ দেওয়া। আমি বেশ আগ্রহ নিয়ে সেদিন থেকেই কাজে নেমে পড়ি। ছোট বড় কোনো কাজই বাছি না। নিজের ঘর, নিজের মানুষ মনে করে সবটাই করি।
পারভিন আপার কাজটুকু করে দিয়ে এটা সেটা করতাম। কখনো সাফাইয়ে সাহায্য করি, কখনো বা রান্নায়। আপা আমায় নিষেধ করে এসব না করতে। প্রতিটি কাজের জন্য আলাদা লোক ছিল। তবুও আমি করতাম। ভালো লাগতো। বলতাম, কাজে কোনো বড় ছোট নেই। চোখের সামনে যা দেখব উতরে দেব। এভাবেই ওখানকার প্রতিটি মানুষের প্রিয় হয়ে উঠি আমি। তন্নি অন্তঃপ্রাণ বলতে পারেন। যে কোনো কাজে আমায় ডাকে তারা। খুশি মনে আমিও সাহায্য করে যাই সাধ্যমতো। পারভিন আপার কাজের চাপ কমিয়ে দিয়েছিলাম অনেকটা। উনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। বেশি চাপ অথবা বেশি হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্ট বেড়ে যেত। আমি ধীরে ধীরে তার সঙ্গে থেকে থেকে তার সকল কাজই বুঝে নিয়েছিলাম অল্প সময়ের মধ্যেই। বাহিরে কাজগুলো আমি করে দিতাম বেশি। সবার বেতনের পরিমাণ নির্ধারণ, তা বুঝিয়ে দেওয়া, চেক আনা, নতুন কেউ এলে ফর্মালিটি পূরণ এসবই আমি করে দিতাম। আপার ভরসাস্থল জিততে পেরেছিলাম আমি। দিন এমনও গেছে, আপা অসুস্থ হয়ে বিছানায় থাকলে ওনার বদলে মিটিং আমি অ্যাটেন্ড করেছি আপার সহকারী হিসেবে। স্বল্প শিক্ষিত হয়েও বড় বড় লোকের সঙ্গে বসার সুযোগ পেয়েছি। সবই আপার দৌলতে। আমায় নিজ হাতে গড়েছেন তিনি। শেখার প্রতি আমার চাহিদা দেখে উনিও সাহায্য করেছেন। আসলে মানুষ চাইলে সবই সম্ভব। প্রয়োজন শুধু ইচ্ছা শক্তির। সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। মাসের একটা নির্দিষ্ট দিনে এতিমখানায় কমিটির লোকেরা আসত। নতুন ফান্ড থেকে শুরু করে, নতুন বাচ্চা, শিক্ষক, কর্মচারী ও সবকিছুর হিসাব নিতেন তারা। সেখানেই আপার হয়ে সবটা আমি বলতাম। আমার প্রতিটি কথা এবং কাজ কাগজে কলমে পরিষ্কার ছিল বিধায় তারাও আমার প্রতি সন্তুষ্ট ছিল। 1 মাসের মাথাতেই আমার চাকরি সেখানে পাকাপোক্ত হয়ে যায়। আপার পাশের আসনেই আমার স্থান দেওয়া হলেও তাতে আমি রাজি হইনি। আমার মনে হয়েছে এতে আপার অসম্মান হবে। যদিও আপা চেয়েছে আমি তার আসনে বসি। সে অবসরে যাক। কিন্তু আমি চাইনি এটা। বলেছি, আপার স্থানে আপাই থাকুক। তিনি যোগ্য এটারই। প্রয়োজনে তার কাজ আমি করে দেব। তবুও মাথার ওপর বটবৃক্ষের ছায়ার মতো সে থাকুক। কোনো বিপদে পড়লেই যেন তার কাছে ছুটে যেতে পারি আমি। আশ্রয় নিতে পারি তার কাছে। আপা বলেছেন তিনি পাশে থাকবেন সব সময়। আমি কাজের যোগ্য বলেই আমায় দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি আমার সিদ্ধান্তে স্থির। আপাকে থাকতেই হবে। অন্যথায় আমি যেমন আছি তেমনই থাকব। আমার এই যোগ্যতা, দক্ষতা সবটাই তার জন্য। সে না পাশে থাকলে আমি কখনোই এতদূর পৌঁছাতে পারতাম না। আমার মতো মেয়েদের কাছে এ ধরনের চাকরি আকাশ ছোঁয়া স্বপ্ন। সেখানে আমি কোনো সার্টিফিকেট ছাড়া শুধুমাত্র নিজের হাতের কাজ দ্বারা এটা অর্জন করেছি। আমায় যিনি গড়েছেন তার স্থানে আমি যেতে পারবো না কখনোই। সে থাকুক আমার গুরু হয়ে। আমি তার ছায়াতলে আরও শিখতে চাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার কথা মেনে নেয় কর্তৃপক্ষ। পারভিন আপার জুনিয়র পদে নিযুক্ত হই আমি। মাস শেষে ভালো অঙ্কেরই টাকা পাই। আমার অবস্থা বিবেচনা করে এতটাও ভাবিনি কখনো। চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছি। খাওয়া ও থাকা খরচ বাবদ টাকা দিতে চাইলে আপা নিষেধ করে। জোর করি আমি। সবার মতোই আমিও এই ছোট্ট এতিমখানার ভালো কাজের একটু ভাগিদার হতে চাই। আমাদের মতো কর্মীদের বেতন দিয়েই এতিমখানায় বাজার সদাই করা হতো। কমিটি থেকেও দিত কিছুটা। পুরো মাস বাচ্চাদের খাওয়ার টাকা এভাবেই ওঠানো হতো। এমন সুযোগ পায় কজনে। একটা মহৎ কাজে জড়িয়ে নিজেকে একটু ধন্য করতে চাই। আমার জেদের কাছে হার মেনে আপাও রাজি হলো আমার প্রস্তাবে। তবে খুব সামান্য অর্থই নির্ধারণ করা হয় আমার জন্য। আমার চেয়েছিলাম আমার টাকার 3 ভাগই দিয়ে দিতে। সেখানে আপা নেন 1 ভাগ মাত্র। তিনি নিজেই একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দেন আমার নামে। বলে, মাস শেষে যে টাকা থাকবে অ্যাকাউন্টে রাখবে। তোমার 2টো বাচ্চা আছে। তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সময় সারাজীবন একরকম যায় না। সঞ্চয় করে রাখো। কাজে লাগবে। তোমার না লাগুক, বাচ্চাদের লাগবে। ভালো কোথাও পড়াতে গেলে টাকার প্রয়োজন। তাই এখন থেকেই গোছানো শুরু করে দাও। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেইজে দেওয়া আছে। ফলো দিয়ে পড়ে নিন। না হলে হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আমার লেখা সব গল্প পাবেন আমার পেইজে। অন্য কোনো গ্রুপে বা পেইজে আর গল্পটি পাবেন না। সুতরাং সম্পূর্ণ গল্প পড়তে এবং আপডেট পেতে মূল লেখিকাকে ফলো দিয়ে রাখুন। সত্যিই এই মানুষটার কোনো তুলনা হয় না। রক্তের সম্পর্ক ছাড়াও আমায় কত আপন করে নিয়েছে। আমার ভবিষ্যৎ চিন্তা করেন। উনার মতো উদার মানুষ খুব কমই হয় পৃথিবীতে। যারা কিনা বিনা স্বার্থে মানুষের উপকার করে। পারভিন আপা আর লতা আপার মাঝে বেশ মিল খুঁজে পাই আমি। দুজনেই মানুষ হিসাবে বড্ড ভালো।
সৃষ্টিকর্তা এদের ভালো রাখুক, সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে রাখুক। এবার মনে হয় সৃষ্টিকর্তা সত্যিই আমায় ভীষণ ভালোবাসে। সব হারিয়ে কত কি পেলাম আমি। যা হারিয়েছে তার চেয়ে দ্বিগুণ পেয়েছে। একটা কথা শুনে সর্বদা বড় হয়েছি, আমার জন্য যা অমঙ্গলের, তা আমার যতই প্রিয় হোক না কেন হারিয়ে যাবে। আর যা আমার জন্য মঙ্গলজনক তা যেভাবেই হোক আমি পাব। এ কথার আজ প্রমাণ পেয়েছি। একসময় চেয়েছি ওই বস্তিই যেন আমার সর্বস্ব হয়। টিকে থাকতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। হয়তো তার চেয়ে ভালো কিছু বিধাতা আমার কপালে লিখে রেখেছেন। তাইই হলো। এমন একটা পরিবার তিনি আমায় দিলেন যেখানে আমায় মাথায় তুলে রাখে, যেখানে আমার সম্মান আছে, কদর আছে। আর চিন্তা করতে হয় না কাল কি খাবো, কোথায় যাব। মনের আনন্দে থাকি আমি। আমার পাশে সবাই আছে। আমায় ভালোবাসার বহুত লোক আমি পেয়েছি, যারা অকারণেই আমায় ভালোবাসে। সবচেয়ে বড় কথা, একটা বোন পেয়েছি। লতা আপাকে হারিয়ে পারভিন আপাকে পেয়েছি। তবে লতা আপাকে ভুলিনি কিন্তু। আমার আজও মনে পড়ে তার কথা। মনে হলে পারভিন আপার কাছে গিয়ে বসে থাকি। তৃপ্তি পাই এতে। বিশাল এই জীবনে কিছু মানুষের অবদান সত্যিই ভোলার নয়। যেমন তটিনী, লতা আপা, চাচি। এদের আমি কখনো ভুলব না, ভুলতে চাইও না। এরা থাকুক মনের এক কোণে। দোয়া থাকবে মন ভরে। এখানে এসেছি থেকে তেমন খরচই হয় না আমার। থাকি এতিমখানায়, খাইও সেখানেই। ছেলে এখানে এসে অনেকটাই ভদ্র হয়ে গেছে। আগের মতো আর বায়না, জেদ করে না। আমার কথা শোনে। ওকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম একসময়। বয়স হলেও পড়া মুখ দিয়ে ঠিক মতো আসতো না। বলতে পারেন ব্রেইন ফুটবল। এখানে এসে অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে ক্লাসের ফার্স্ট বয় আমার ছেলে। মুখস্থ বিদ্যা থেকে শুরু করে লেখাতে ভীষণ পারদর্শী। এটাও হয়েছে এখানকার সবার কৃপায়। বড় যেসব মেয়েরা থাকে ওরাই ছেলেকে এক এক সময় এক একজন পড়াতো, লেখাতো। খেলার ছলে কবিতা মুখস্থ করাই। কার্ড দিয়ে গণনা শিখিয়েছে। ছেলে এখন পাকা মাথার হয়ে গেছে। এখন আর কাউকে লাগে না পড়তে। প্রতিদিন সন্ধ্যায় নিজে নিজেই হোমওয়ার্ক তৈরি করে। লেখাপড়ার প্রতি চাহিদা হয়েছে। মেয়েকে নিয়েও আমার ভাবতে হয় না। এতিমখানার মেয়েরাই রাখে ওকে, ঘুরতে নিয়ে যায়, ঘুম পাড়ায়, কাঁদলে শুধু আমায় দেয় খাওয়ানোর জন্য। বলতে পারেন সব দিক দিয়ে আরাম পেয়েছি আমি। ছেলে মেয়ে নিয়ে কোনো চিন্তা নেই। টাইম মতো গোসল, খাওয়া সবই ওরা দেখে। আসলে এই এতিমখানায় আমার মেয়ের বয়সী কোনো শিশু নেই। তাই ওকে পেয়ে সবাই ভীষণ আদর করে। আমি শান্তি মনে নিজের কাজ করি। জানি আমার বাচ্চারা ঠিক থাকবে, বরং ভালোই থাকবে। এখানকার মেয়েরা হাতের কাজ জানে। খুব সুন্দর সুন্দর ডিজাইন করে জামা তৈরি করে। ওরাই সকলের জামা বানায়। এসেছে থেকে এই অবধি আমার মেয়ের জন্য প্রায় 10 সেট জামা বানিয়ে দিয়েছে। কত ফুলের কাজ, রঙের কাজ করা জামা। কি সুন্দর দেখতে। জানেন, এতিমখানার সকলে আমায় ভীষণ লাকি মনে করে। আমি আসার পর আরও নতুন ফান্ড এসেছে। নতুন বাচ্চারা এসেছে। বেশ কিছু সংস্কারের কাজও হয়েছে। আগে বাথরুমটা বেশ দূরে ছিল। ছোট ছেলে মেয়েদের যেতে অসুবিধা হতো। বড় মেয়েরাও রাত বিরাতে বের হতে ভয় পেত। কারণ বাথরুমের পেছনেই বিশাল পুকুর ও বাঁশঝাড়। আমি এতিমখানার কমিটির সঙ্গে কথা বলি এ বিষয়ে। মিটিং এ দরখাস্ত দেই। প্রথমে তেমন পাত্তা পাই না। পারভিন আপার পরামর্শে দরখাস্ত নিয়ে মেয়র চেয়ারম্যান সহ আরও বড় বড় খাতে ঘুরেছি। সহজে কি যেতে পারি তাদের কাছে। পিছে ঘুরে ঘুরে কাজ করতে হয়েছে। আমি আশা ছাড়িনি। ধৈর্য ধরে থেকে ঠিক কাজ হাসিল করেছি। এতিমখানার কাজ শুরু হয়। সাইটের একটি ভাঙা দেওয়াল সহ এতিমখানার সাথেই 4টি বাথরুম তৈরি হয়। এই কাজটি যে আমি করতে পারবো তা কারো ধারণাতেই ছিল না। কেননা এই কাজের জন্য কমিটির লোকেরা ও পারভিন আপা নিজেও একসময় খাটাখাটনি করেছিল। কিন্তু কাজের কাজ হয়নি তখন। আমি পেরেছিলাম। তাই আমায় কমিটির পক্ষ থেকে পুরস্কার অবধি দেওয়া হয়েছে। যা সম্মান পেয়েছি তা আমার আজীবন মনে থাকবে। এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেজে দেওয়া আছে। ফলো দিয়ে পড়ে নিন। না হলে হারিয়ে ফেলতে পারেন। এখানে এসে কিন্তু আমার ছোটবেলার টিচার হওয়ার স্বপ্নটাও পূরণ হয়েছে। ছোট বাচ্চাদের ক্লাস নেই আমি। সব সময় নয়। যখন কোনো টিচার অসুস্থ বা কোনো সমস্যায় থাকে তখন আমিই বাচ্চাদের পড়াই। এই বাচ্চারা কিন্তু আবার বস্তির বাচ্চাদের মতো নয়। এদের মাঝে খুবই ভদ্রতা নম্রতা আছে। অন্য সময় আমায় তন্নিমা বলে ডাকলেও শিক্ষক হিসেবে যখন ক্লাসে এসেছি তখন ম্যাম বলেই ডেকেছে অন্য সবার মতো। বয়সে ছোট হলেও কোনো প্রকার দুষ্টুমি নেই ক্লাসরুমে। পড়ার সময় শুধু পড়া। অযথা, অহেতুক কোনো কথা নেই। যাকে যেটা জিজ্ঞেস করি সুন্দর করে উত্তর দেয়।
না বুঝলে দাঁড়িয়ে প্রশ্ন করে। এক কথায় পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস ওরা। ওদের দেখাদেখি আমার ছেলেটাও শিখেছে। সবকিছু টাইম মতো করতে পারে। কদিন যাওয়ার পর হঠাৎ আমাদের এক শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেলেন। এক প্রকার চলার ক্ষমতা হারিয়ে ফেলল। বাচ্চাদের তখন বার্ষিক পরীক্ষার আর কদিন মাত্র বাকি। ভীষণ সমস্যার সম্মুখীন হলাম আমরা। এই অসময়ে ভালো টিচার কোথায় পাই? যাকে তাকে এই এতিমখানার টিচার করা যেত না। এতিম বাচ্চা দেখে অনেকে অবহেলা সহ পড়ানোতে তাল দিত না ঠিক মতে। আবার অনেকে বাচ্চাদের খামাখা ধমক, মা তারা চিহ্ন রও দিত সুযোগ পেয়ে। তাই এখানকার বেশিরভাগ শিক্ষক পরিচিত এবং দেখে শুনে আগে 1 মাস আচার ব্যবহার লক্ষ্য করে নেওয়া হতো। প্রতিটি শিক্ষক বাচ্চাদের তাদের নিজের সন্তানের মতো ট্রিট করত। ভালো একজন শিক্ষক আনা সময় সাপেক্ষ। খোঁজ নিয়ে তেমন কাউকে পায়ওনি। এদিকে ক্লাস বাদ গেলে বাচ্চাদের ক্ষতি। বাধ্য হয়ে আমি নিয়মিত ওদের ক্লাস নেই পরীক্ষার আগের কদিন। যেহেতু আমার ধারণা ছিল এ বিষয়ে, যথাসাধ্য চেষ্টা করি ওদের সাহায্য করতে। পড়ানো বিষয়ে ফুটবল বাচ্চাদের প্রতি বিশেষ মনোযোগ দেই। হাতে কলমে শেখাই। ভুল হওয়া বিষয়গুলো বারবার চেষ্টা করাই। ওইবার পরীক্ষাতে ওই বিষয়েই বাচ্চারা সবচেয়ে ভালো করে। এক প্রকার রেকর্ড ভাঙে। প্রতিটি বাচ্চাই এত ভালো রেজাল্ট করে যে সবাই অবাক হয়। পারভিন আপা আমায় প্রস্তাব দেন শিক্ষক পদটা নিতে। 2 ঘন্টার 2টো ক্লাস মাত্র। আমাকেই পড়িয়ে দিতে বলেন। প্রথমে আমি রাজি হইনি, কেননা ততদিনে এতিমখানার বহু দায়িত্ব আমার ওপর। ভেবেছি সব একত্রে সামাল দিতে পারবো না। ক্লাসগুলো আমি ভালোভাবে নিয়েছি ঠিক আছে, তবে তা একান্তই শখ হিসেবে। প্রকৃত অর্থেই যদি শিক্ষক পদে আমি যোগদান করি কাঁধে বড় একটা দায়িত্ব পড়বে। আমি কি পারবো সব সামলাতে? এছাড়াও শিক্ষকতা একটি মহান পেশা। যোগ্যতা নিয়ে নির্বাচন হয়। সেখানে আমি খুবই কম শিক্ষিত। কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নেই আমার। আপাকে বিষয়টা বললে তিনি বলেন, যা তুমি পারবে সেটাই তোমায় দেওয়া হচ্ছে। এমন কিছুর অফার তুমি পাওনি যেটার যোগ্য তুমি নও। এছাড়াও তুমি পরীক্ষা দিয়েছ, কদিন পড়িয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছ। আমরা ভেবেই সিদ্ধান্ত নিচ্ছি। শিক্ষকতা শুধু পেশা নয়, ভালোবাসারও। যেই ভালোবাসা তুমি ওদের দিতে পারছো, সেটা আর কেউ পারবে না। ভালোবাসা দিয়ে সব সম্ভব। ওরা এতিম বাচ্চা। আমরা চাইলেই কিন্তু যেমন তেমন শিক্ষক আনতেই পারি। কিন্তু আনি না কেন জানো? আমরা চাই প্রতিটি শিক্ষক ওদের কাছে শিক্ষক কম মা বাবা হোক। যিনি শাসন কম ভালোবেসে শেখাক। এতিমের মনে কষ্ট দিয়ে কিছু করতে চাই না আমরা। এতে পড়াশোনা না হলে না হোক, তবুও ওরা ভালো থাক। আমরা সবাই তোমার পাশে আছি। যথাসাধ্য আমরা তোমায় সাহায্য করব। আপার কথায় ভরসা পেয়ে শিক্ষক পদে নিযুক্ত হই। বাংলা বিষয়ে পড়াই আমি, তাও ছোট বাচ্চাদের। মনে খুঁতখুঁত থেকে যায় তবুও ভাবি সঠিকটা শেখাতে পারছি কিনা। আপাকে বলে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হই আমি। বাংলা বিষয়েই আরও জ্ঞান অর্জন সহ আরও কিছু শিখি সেখানে। একটা সার্টিফিকেটও পাই। আমার বেতন ধরা হয়। 2 কাজেরই ভালো অঙ্কের টাকা আসে। এ যেন সোনায় সোহাগা। টাকা দিয়ে আমি আমার এতিমখানার জন্য বিভিন্ন জিনিস কিনতাম। কখনো পানির ফিল্টার, কখনো একাধিক জগ গ্লাস সেট। আপা ভীষণ বকা দিত আমায়। বলতো টাকা গুছিয়ে রাখতে। আপার চাপে পড়েই টাকা গোছাতাম আমি। এভাবেই বেশ কয়েক মাস পার হওয়ার পর ব্যাংকে আমার বেশ কিছু টাকা হয়। আপা বলেন একটা ছোট জায়গা ক্রয় করে রাখতে। আমি বলি, জায়গা কিনে কি হবে? আমি কি এখান থেকে যাব নাকি? আমি সারা জীবন এখানেই আপনার কাছে, বাচ্চাদের কাছে থাকতে চাই। ওসব জায়গা বাড়ির প্রয়োজন আমার নেই। আপনারা থাকলেই আমার চলবে। আবেগী কথা বলো না তন্নি। আমাদের সবার একটা বাড়ি আছে। এতিমখানা ছাড়াও একটা ঠিকানা আছে। তোমার কি আছে? কাল যদি এতিমখানা না থাকে কোথায় গিয়ে উঠবে? নিজের একটা ঠিকানা তৈরি করো। প্রতিটি মানুষের মাথার ওপর একটা ছাদের দরকার হয়। তোমারও প্রয়োজন আছে। ছেলে মেয়ে নিয়ে সারা জীবন এখানেই থাকবে পারবে? বুড়ো হলে কোথায় যাবে? বাচ্চারা বড় হয়ে কিছু করতে চাইলে কোথায় নিয়ে উঠবে ওদের? সুতরাং জমিটা কিনে রাখো। নিজের জন্য না হোক বাচ্চাদের কথা ভেবে কিনে রাখো। ওই দিনই জমির বায়না দিয়ে আসি আমরা। কিছু টাকা কম ছিল। আপা দিয়েছে। বলেছে ধীরে ধীরে শোধ করে দিতে। জমির বায়না দিয়ে আসার পথে আপা বলেন, পরেরবার বাড়ির কাজে হাত দেবে। সুন্দর একটা বাড়ি করবে। আমার জন্য একটা ঘর রাখবে। মাঝে মাঝে 2 বোনে গিয়ে সেই ঘরে বসে গল্প করব। রাতে একসঙ্গে সবাই থাকবো ওই ঘরে। আমি সায় দেই আপার কথায়। আমার এই ছোট্ট জীবন একাধারে দুঃখ যেমন সয়েছি, সুখও পেয়েছি। সুখটা হুট করে এলেও স্থায়ী হয়েছে।
ছেলে নিয়ে খুব কষ্ট করেছি একসময়। লোকের এঁঠো বাসি অবধি খেয়ে দিন পার করেছি। কতজনের কটু কথা শুনেছি। যেই আমি একসময় একটা কাজের জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরেছি, সেই আমি আজ কত বড় কাজে যুক্ত। পেটের খিদে সহ্য করে দিনের পর দিন পার করেছি। সেই আমি আজ মাসে একবার করে ফকির খাওয়াই সম্পূর্ণ নিজ টাকায়। সঙ্গে দান সাদকা তো আছেই। এমনই এক বিকেলে রাস্তায় একটা ভিখারির দেখা পেলাম। একটা কাজে বাইরে গিয়েছিলাম। ফেরার পথে ভিখারিটা হঠাৎই আমার সামনে এসে দাঁড়ায়। কিছুটা ভয়ই পেয়েছি। আমার হাতে তখন খাবারের বড় একটি ব্যাগ। এতিমখানার সব বাচ্চাদের জন্য সিঙ্গারা কিনে নিয়ে যাচ্ছিলাম। বাইরে গেলেই ওদের জন্য কিছু না কিছু কিনতাম আমি। ফিরে গিয়ে সবাই মিলে ভাগ করে খেতাম। সেই ভিখারিটি টাকা চায় আমার থেকে। ব্যাগ থেকে খুচরো 50 টাকা বের করে যেই না হাতে দেব অমনি চেহারাটা ভালোভাবে নজরে আসে। এটা তো আমার বড় ভাই। তাকে দেখেই ভাই বলে ডাকি আমি। ভাই কিছু পল আমার দিকে তাকিয়ে চিনতে পারে। আমি আর আগের মতো নেই। ভালো চাকরি করি, বাইরে যেতে হয়, মিটিংয়ে থাকতে হয়। সুন্দর পোশাক পরি, গুছিয়ে চলি। আগের সেই এলোমেলো তন্নি আর নেই আমি। তাই হয়তো চিনতে পারেনি। ভাই বলেন, এটা কি তুই তন্নি? আমাদের তন্নি? আমি, হ্যাঁ, সূচক উত্তর দিতেই ভাই দেখি বিস্ময় আমায় দেখছে। বলি, এ অবস্থা কেন তোমার? কি হয়েছে? রাস্তায় কেন তুমি? তিনি আক্ষেপের স্বরে বলেন, তোর ভাবি পাশের বাড়ির প্রতিবেশী নিয়ে পালিয়েছে। ছেলে মেয়ে সবাই মায়ের সঙ্গে চলে গেছে। আসলে সংসার অভাব লেগে গেছিল। সবই আমার দোষে রে বোন। লোভে পড়ে সুখের সংসার ধ্বংস করেছি। যেইখানে কাজ করতাম, মালিক পক্ষের অনেক টাকা চুরি করে পালিয়েছিলাম। তোর ভাবিও সঙ্গে ছিল। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার হয়েছে তাই। পালিয়ে শহরে গেছিলাম। তোর ভাবি সেখানে পরকিয়া করে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পথের ফকির বানিয়ে দিয়ে গেছে আমায়। শহর থেকে গ্রামে ফিরে এলে মালিক ধরে পুলিশে দিয়েছিল। জেল খেটে বাহির হয়েছি। ছোট ভাই আর জায়গা দিল না বাড়িতে। বের করে দিয়েছি। কাজ খুঁজেছি পাইনি। পেটের দায় তাই ভিক্ষা করেই খাই। দেখলে তো ভাই, কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। তোমার করুণ অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। সৎ পথে চললে এমন হতো না। সৎ পথে চলে জীবনে একটা সময় দুঃখ থাকলেও সুখ পাওয়া যায় এক সময়ে। শুধু ধৈর্যর দরকার। তোমায় দেখে মায়া হচ্ছে। মানুষ তো আমি। কাজ করবে, আমি একটা কাজ দিতে পারি। তবে সৎভাবে করতে হবে। যদি এদিক সেদিকে কিছু দেখি, আবারও পথে নামতে হবে। ভাই একগাল হেসে বলেন, ওইসব আর হবে না বোন। বউ বাচ্চার জন্য করেছিলাম সব। দিন শেষে ওরাই যখন প্রতারণা করল, তখন বুঝলাম পৃথিবীতে সবাই টাকার পাগল। তুই কাজ দে, আমি করে খাই। বিশ্বাস রাখো। ভাইকে সঙ্গে নিয়ে এতিমখানার দিকে এলাম। আমার বিষয়ে সবটাই বললাম। সব শুনে তিনি তো ভীষণ অবাক। এক মুদিখানার দোকানে নিয়ে গেলাম। মূলত এই দোকানে একজন কর্মচারীর প্রয়োজন ছিল। দোকানদার ভাই নিজেই বলেছিল আমায়। পরিচিত কেউ থাকলে যোগাযোগ করিয়ে দিতে বলেছিল। উনার দোকান থেকে জিনিস কিনি প্রায়। সেই সূত্রেই পরিচয়। ভাইকে কাজে রাখার কথা বললে রাজি হয় তিনি। বেতন অল্প হলেও থাকা খাওয়া ফ্রি। বড় ভাই কাজ পেয়ে মহা খুশি। আমায় বারবার ধন্যবাদ জানায়। আমি চলি আসি নিজ কাজে। বলে আসি মন দিয়ে কাজ করার কথা। চাইলে আমি এই মানুষটাকে নিজের সঙ্গে রাখতে পারতাম আলাদা ব্যবস্থা করে দিয়ে। এর মতো 10 জনকে পালার ক্ষমতা আমি তন্নি রাখি। কিন্তু রাখলাম না কেন জানেন? আমি চাই না অতীতের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখতে। অতীত যতবার আমার জীবনে এসেছে কষ্টই পেয়েছি। বহু কষ্টে সব ভুলেছি। নতুন করে শুরু করেছি। এবার একটু ভালো থাকতে চাই। হই না তাতে একটু স্বার্থপর। চলবে। গল্পের আর এক পর্ব আছে।